नमस्कार बंधुरा वेलकम टू द यूट्यूब चैनल ऑफ कैरियर गाइडेंस। आज के हमारे पडकास्टेर अतिथि हलेन बायोलॉजी टीचार অমৃতেন্দু দত্ত। স্যার প্রায় 18 বছর ধরে স্টুডেন্টদের বায়োলজি এবং নিট পড়িয়ে চলেছেন। সামনেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নিজেকে কি করে প্রস্তুত করবে, পড়ার টাইমটাকে কি করে ম্যানেজ করবে, পরীক্ষার পর তোমরা যদি কোনো স্যারের কাছে বা কলেজে ভর্তি হতে চাও তাহলে কোন কোয়ালিটি দেখে তোমরা ভর্তি হবে, পরীক্ষায় কোন স্ট্র্যাটেজি নিয়ে পড়লে তোমরা বেশি থেকে বেশি নাম্বার পেতে পারবে এবং নিটের মতো পরীক্ষা কি করে ক্র্যাক করতে পারবে, এই সমস্ত বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরেছি। তোমরা যারা এই বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের কাছে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই কারণে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে তোমাদের অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমরা কি বায়োলজির সাথে ফিজিক্স পড়তে চাও তাহলে তোমাদের আজকে পরিচয় করিয়ে দেবো ফিজিক্সের টিচার অর্ণব স্যারকে। স্যার প্রায় 25 বছর ধরে ছাত্রদের ফিজিক্স পড়িয়ে চলেছেন। স্যারের সঙ্গে আমি অলরেডি 3 খারাপ পডকাস্ট করেছি এবং স্যারের কোচিং সেন্টারের ভিডিও ব্লগও আমি তুলে ধরেছি এবং এই সমস্ত ভিডিওগুলো তোমরা এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো তোমরা যদি স্যারের কাছে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। সো হ্যালো বন্ধুরা, আমি রাজীব আর তোমরা দেখছো কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি বিভিন্ন স্যারেদের সঙ্গে পডকাস্টিং করি এবং বিভিন্ন এডুকেশন সেন্টারগুলোর ভিডিও ব্লগ তৈরি করে থাকি যাতে তোমরা পড়াশোনার জন্য সঠিক স্যার এবং সঠিক কোচিং সেন্টারগুলো খুঁজে পেতে পারো এবং গড়ে তুলতে পারো একটা সাকসেসফুল কেরিয়ার। সেই কারণে অবশ্যই কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং আপনারা যদি অ্যাজ এ টিচার এই ইউটিউব চ্যানেলে পডকাস্টিং করতে চান অথবা নিজের কোচিং সেন্টারে ভিডিও ব্লগ করাতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। Arise, awake and stop not till the goal is reached। এই উক্তিটি বলেছিলেন স্বামী বিবেকানন্দ এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন বায়োলজি টিচার অমৃতেন্দু দত্ত। নমস্কার স্যার। নমস্কার। সো কেমন আছেন বলুন? অনেকদিন পর তো আমরা আবার দেখা হলো। হ্যাঁ সেটাই, আমরা এখানে অনেকদিন পর এলাম, তো ভালোই আছে। আসলে আমার তো স্টুডেন্ট নেই, সবকিছু তুমি তো জানোই। আমার প্যাশন হচ্ছে পড়ানো স্টুডেন্ট, আমি নিজে একজন টিচার। আমি চাই আমার মতো ভালো ভালো যারা স্টুডেন্ট তারা যেন জীবনে প্রতিষ্ঠিত হয়, তৈরি হয়। আমার লক্ষ্য হলো স্টুডেন্টকে তৈরি করা, সঠিক পথ দিশা দেখানো এবং তার ফলে তারা জীবনে প্রতিষ্ঠিত হয়, এইটুকুনি আমার ইচ্ছা, আর বেশি কিছু নয়। এই পথে আমি বেশ সাফল্যই আশা করি পাচ্ছি এবং আমি খুব আনন্দেই আছি এই নিয়ে বলতে পারি। আপনি স্যার কত বছর ধরে বায়োলজি পড়াচ্ছেন? আমার শুরু হলো প্রায় ধরে রাখো 2007 থেকে শুরু করেছি। আচ্ছা, এটা 25 মানে প্রায় 18 বছর হয়ে গেল। সো 18 বছর ধরে স্যার স্টুডেন্টস পড়াচ্ছেন, প্রায় 100-এরও বেশি এখন স্টুডেন্টস হবে। হ্যাঁ হ্যাঁ, 100-এরও বেশি স্টুডেন্টস হবে। স্যারের সঙ্গে তো অলরেডি একটা পডকাস্ট করেছি এবং স্যারের যেখানে পড়ান যে কোচিং ইনস্টিটিউট রয়েছে ডক্টরস পয়েন্ট বলে, তো সেই পুরো কোচিং সেন্টারেরও আমি একটা ভিডিও ব্লগ করেছি। তো তোমরা যদি চাও যে সেই পুরো কোচিং সেন্টারটা দেখতে, তো সেই ভিডিওটার লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই তোমরা চেক আউট করতে পারো। এবং আজকে আমরা প্রায় জানুয়ারির শেষ উইকে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সপ্তাহ 2 পরে মাধ্যমিক শুরু হচ্ছে, তার আর হয়তো মাসখানেক পর উচ্চ মাধ্যমিক, তো উচ্চ মাধ্যমিক শুরু হচ্ছে এবং আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে তোমরা কি করে এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে, ঠিক আছে, তোমরা ভালোভাবে কি করে পরীক্ষায় পাস করবে। তোমরা যদি বায়োলজি নিয়ে পড়তে চাও, স্যার তো বায়োলজির টিচার, তার সাথে সাথে স্যার নিটও পড়ান। হ্যাঁ, তো তোমরা যদি ভালো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট করতে চাও, তোমরা যদি নিট নিয়ে পড়তে চাও, তো এখন থেকে কিভাবে পড়বে, এই সময়টা পরীক্ষার জন্য কি করে নিজেকে প্রস্তুত করবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওটায় আলোচনা করব। তো তোমরা কিন্তু ভিডিওটা সেই কারণে পুরোটা দেখবে, ঠিক আছে। সো সামনে যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আছে, আশা করি স্যার এখানে ভিডিওটা অনেক স্টুডেন্টস দেখবে, ঠিক আছে, অবশ্যই দেখা উচিত। হ্যাঁ, তো অবশ্যই। এবং ওই স্টুডেন্টসগুলো কি করে পড়াশোনা করবে এই সময়টা? আচ্ছা, প্রথমেই বলি আমার কাছে পড়ো কি না পড়ো আমি সব স্টুডেন্টদের জন্যই বলছি। সামনে তো মাধ্যমিক পরীক্ষা এসেই গেছে, তো আর বোধহয় খুব বেশি হলে যে 2 সপ্তাহ আছে কিনা সন্দেহ, খুবই কম টাইম আছে। তো এই সময় যে এই 10-12 দিন টাইম আছে, এইটা হচ্ছে মেন একটা প্রস্তুতির সময়। হয়তো অনেকেই প্রস্তুতি সেরে রেখেছো, কিন্তু অনেকেই থাকে না ফিনিশিং টাচ দিতে হবে। আমি মনে করি সারা বছর যতই পড়া হোক তার মধ্যে ফিনিশিং টাচটা খুব ইম্পর্টেন্ট। তো ফিনিশিং টাচ বলতে কি, তোমরা যেরকম পড়ছো তোমাদের যে সাবজেক্টগুলো আছে, আমি আমার জীবন বিজ্ঞানটা নিয়েই বলবো, যেহেতু আমার মেনলি বায়োলজি লাইফ সায়েন্সের উপরেই আমার জিনিসটা নির্ভর করছে, বাকিগুলো আমি অত বলছি না। তবে তোমরা যেরকম সব সাবজেক্ট পড়ছো আমি বলবো সমান ইম্পর্টেন্স দিয়ে জীবন বিজ্ঞানটা পড়ো, যেরকম অঙ্ক পড়ো, যেরকম ভৌত বিজ্ঞান পড়ো, ইতিহাস পড়ো, ভূগোল পড়ো, সমান টাইম দিয়ে পড়ো, দেখবেন জীবন বিজ্ঞানটা হয়ে যাবে।
তো এবং জীবন বিজ্ঞানের ক্ষেত্রে আমি যদি ক্লাস 10-এর মধ্যে আসি, যদি বলি চ্যাপ্টার ওয়াইজ একটু যদি বলে দিই আমি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট বা এরকম, যদিও মাধ্যমিক এরকম উচ্চ মাধ্যমিকের মধ্যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলা যায় না, সব জায়গা থেকে কোশ্চেন আসে, তবু তো একটা ধারে ভারে থাকে, ওয়েট বেশি থাকে। সেদিক দিয়ে আমি বলবো জেনেটিক্স যে চ্যাপ্টারটা আছে, ডিএনএর যে চ্যাপ্টারটা খুব ভালো করে করবে, জেনেটিক্স বা ডিএনএ চ্যাপ্টারটা ভালো করে করবে। ওখান থেকে যে সেল ডিভিশনের পার্টটা আছে ওখান থেকে একটা এবারে ডায়াগ্রাম আসার খুব বিশাল চান্স রয়েছে। সেল ডিভিশনের ডায়াগ্রাম, মাইটোসিসটা বিশেষ করে, ডিএনএ ছবিটা করবে, ডিএনএ সম্বন্ধে তথ্য আসতে পারে। এবং পরিবেশ বিজ্ঞানটা ভালো করে, পরিবেশ বিজ্ঞান থেকে ছাঁকা নম্বর ওঠে, খুবই সোজা জায়গাটা, পুরোটাই পড়বে, এরকম না বাদ দিয়ে দেবে, পুরোটাই পড়বে পরিবেশ বিজ্ঞানে, মানে নম্বর পাবে খুব সুন্দর মতো। বাকিগুলো মোটামুটি করে পড়বে, আর অবশ্যই ফার্স্ট চ্যাপ্টারটা ভালো করে পড়বে, যেখান দিয়ে কিন্তু ডায়াগ্রাম আসতে পারে। এবং এবছর মোটামুটি একটা যা সার্ভে করে দেখা যাচ্ছে, সব কোশ্চেন ঘেটে দেখা যাচ্ছে, চোখের ছবিটা খুব ইম্পর্টেন্ট আছে, প্রতিবর্ত ক্রিয়া চোখের ছবি, কারণ আগের বছর নিউরন এসে গেছে, ক্রোমোজোম এসে গেছে, তো চোখের ছবি আর প্রতিবর্ত ক্রিয়া এটা একটু করে যাবে। আর বাকিগুলো পড়বে, আমি কোনো কিছু বারণ করছি না, জোর দিয়ে ডিএনএটা পড়তে বললাম, তাহলে বাকিগুলো ছাড়বে না, এবিএস এর ডিএনএটা মেন, বাকি চ্যাপ্টারগুলো পড়ো, আশা করছি মাধ্যমিক ভালো হবে। ছবিটা মোটামুটি একটা কমন আমি বলে দিলাম, তার 5-এ 5 পেয়ে যাবে, বাকিগুলো তোমরা করো, হয়ে যাবে, বেস্ট অফ লাক। আর সেটা হলো মাধ্যমিকেরটা বললাম। হ্যাঁ, এবার উচ্চ মাধ্যমিক, এবার এটা আরো বড় পরীক্ষা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আমি বলবো মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক। অনেকে মাধ্যমিক বলে, কিন্তু মাধ্যমিক এখন এতটাই সহজ হয়ে গেছে। এই বিষয়টা আমি বলতে চাই, আমরা যখন পরীক্ষা দিতাম তখন মাধ্যমিক পরীক্ষায় বাংলা 2টো পেপার থাকতো, সেটা এখন আর নেই, বাংলা একটা পেপার হয়ে গেছে। এবং সিলেবাস খুবই কম, কারণ আমরা যখন পড়তাম 9-10 মিশিয়ে আমরা এরকম মোটা ভলিউম, প্রায় এই যে বইটা আমরা টেবিলে রয়েছে প্রায় এই ভলিউমের বই পড়তাম, এবং আমাদেরকে 9-10 মিশিয়ে পরীক্ষা দিতে হতো। তুলনায় এখন একটা কি পাতলা চটি বই ক্লাস 10-এ পড়লেই হয়ে যাচ্ছে। তো মাধ্যমিক খুব সোজা হয়ে গেছে, মাধ্যমিক নিয়ে আমার সেরকম কিছু বলারও কিছু নেই। মাধ্যমিক যে কেউ এখন পড়াতেও পারে, যে কেউ পড়তেও পারে, বা মাধ্যমিকটা আমি বলবো আহামরি কিছু সাকসেস না। কিন্তু উচ্চ মাধ্যমিক যেমন আগেও ছিল এখনো রয়েছে, উচ্চ মাধ্যমিকে একটা বইয়ের ভলিউম হচ্ছে এই বইয়ের প্রায় ডবল, এই সাইজের একটা বইয়ের ভলিউম, তার মানে কতটা তাকে পড়তে হচ্ছে এটা বুঝতে হবে, কতটা প্রেশার নিতে হচ্ছে। আবার ওটা ক্লাস 11, আবার ক্লাস 11, 12 একটা আছে, দুটো করে বইয়ের মধ্যে রেডি করতে হচ্ছে, আর সময়ও এত কম, সিলেবাস হিউজ। এখানে অ্যাজ এ টিচার যে আছে তাকে তো দায়িত্ব নিতে হবেই, যেন আমি দায়িত্ব নিয়ে পড়াচ্ছি, সবাইকেই তৈরি করে দিচ্ছি, প্রত্যেককেই সাজেশন তো করি প্লাস তৈরিও করে দিই। তো স্টুডেন্টকে তো দায়িত্ব নিয়ে তৈরি করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, সবই তো স্যার করে দিতে পারে না। স্যার তাকে পথ প্রদর্শক, তাকে দেখিয়ে দেবে যে কি করে সাকসেসটা পেতে হয়, কিন্তু আলটিমেট সাকসেস তো তাকে অ্যাচিভ করতে হবে, এটা তার গোল, এটা গোলটা তার। তো সেক্ষেত্রে আমি বলবো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অবশ্যই পড়ার সময়টা, মাধ্যমিকে যদি আমি দিনে 6-7 ঘন্টা পড়ি, আমার মনে হয় এখন যা সিলেবাস হয়ে যাওয়ার কথা, উচ্চ মাধ্যমিকে কিন্তু এটা প্রায় 10 ঘন্টা মিনিমাম নিয়ে যেতে হবে, বিশেষ করে পরীক্ষার আগে। এই যে 1 মাস বাকি, আমি 1 মাসই বলবো, কারণ মার্চের 3 তারিখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আজকে জানুয়ারির আজকে 27 তারিখ, তো আমার প্রায় 1 মাস 6 দিন, 1 মাসই বলবো আমি বাকি রয়েছে, সরস্বতী পুজো মাঝখানে আছে, সময় চলে যাবে। তো এই 1 মাসের মধ্যে কি করতে হবে, আমি আমার স্টুডেন্ট প্লাস আমার যারা স্টুডেন্ট, আমি সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য বলছি, তোমাদের টাইম এতদিন যা করে বেরিয়েছো সেটা করবে না, এখন মন দিয়ে এই একটা মাস, যাকে বলে আদা জল খেয়ে 10 ঘন্টা করে লেবার পার ডে করো। তারপর স্টার না পেলে আমাকে বলবে, স্টার কেন, প্রত্যেকটা লেটার মার্কস বা 90% ওপর নাম্বার পেতে পারো। এবার আমি বলছি আমার সাবজেক্টটা নিয়ে বলছি, বায়োলজির ক্ষেত্রে ক্লাস 12 যে চ্যাপ্টারগুলো আছে, ইউনিট যে আছে, 5টা ইউনিটে অ্যাকচুয়ালি চ্যাপ্টারগুলো ভাগ করা আছে, 16টা চ্যাপ্টার আছে। তো ইউনিট 1 আর ইউনিট 2 এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে পড়ছে। ইউনিট 1 হচ্ছে গিয়ে জনন, রিপ্রোডাকশন, ইউনিট 2 হচ্ছে গিয়ে জেনেটিক্স। তো ইউনিট 1 আর 2 থেকে তোমরা দুটো বড় কোশ্চেন পাবেই, 5-এর কোশ্চেন, এবং সেখান থেকে টোটাল 3টে 5-এর কোশ্চেন আছে তোমরা জানো, তো দুটো এখান থেকে পেয়ে যাবে। আর 2, 3, 1 তো এমসিকিউ তো পাবে, তো বলার কিছু নেই, পড়তেই হবে। জননের মধ্যে আমি বলবো চ্যাপ্টার যদি বলতে বলো, মানুষের জনন আর জনন সংক্রান্ত স্বাস্থ্য, দুটো চ্যাপ্টার খুব ভালো করে পড়ে যাবে, 3 আর 4। কারণ উদ্ভিদের যে জননটা আছে ওটার সঙ্গে কিন্তু মানুষের জন্য অর থাকে, তো এখানে তোমরা এটা সাজেশন করতে পারো, উদ্ভিদের জনন যদি কোনো জায়গায় অসুবিধা হয়, বড় কোশ্চেন, মানুষের জনন থেকে তোমরা পেয়ে যাচ্ছ, তুলনায় অনেকটা সোজা মানুষের উদ্ভিদের থেকে, উদ্ভিদেরটাও পড়বে শর্ট কোশ্চেনের জন্য। জেনেটিক্সটা আবার কিছু বলার নেই, দুটি চ্যাপ্টারই পড়তে হবে, 5ও পড়তে হবে, 6ও পড়তে হবে, কারণ ওখান থেকে 1, 2, 3, 5 কোশ্চেন আসবে, খুব ভালো করে পড়বে জেনেটিক্সের ক্ষেত্রে। তারপরে ধরো যদি ছবি বলো, আমি ছবির ক্ষেত্রে বলতে পারি টিআরএনএর ছবিটা জেনেটিক্স থেকে করবে, খুব ইম্পর্টেন্ট ছবি।
আর মানুষের জনন থেকে ছবি আছে, স্পার্মাটোজেনেসিস, ওজেনেসিস বা শুক্রাশয় পরাস্থানিক গঠন, ডিম্বাশয়ের গঠন, এগুলো করবে, আশা করি কমন পেয়ে যাবে। তারপরে এসছে আমরা ইউনিট 3-তে, যেখানে আমাদের ইউনিট 2 আরেকটা আছে, ইভলিউশন আছে। ওখান থেকে বড় কোশ্চেন দেয় না, ছোট কোশ্চেনই দেয়, 2-3 জন্য একটু পড়বে হয়ে যাবে। যেরকম হার্ডি উইনবার্গ ইকুইলিব্রিয়াম বা যে ডারউইনের তত্ত্বগুলো যেগুলো পড়বে, মানুষের ইভলিউশনটা ভালো করে পড়বে, ওখান থেকে কোশ্চেন আসে, ওখান থেকে 5-6টা কোশ্চেন দেয়। এবার আমরা ইউনিট 3-তে আসছি, স্বাস্থ্য চ্যাপ্টার, যেটা স্বাস্থ্য মানব কল্যাণ যেটা আছে, যার সঙ্গে মৎস্য চাষ, তারপরে মুরগি প্রকর চাষ, চিংড়ি চাষ, এই চাষগুলো একটু ভালো করে দেখে যাবে। এখানে শর্ট কোশ্চেন প্রচুর আসে এখান থেকে। এই জায়গাটা থেকে কিন্তু কোনো 5 পাবে না, 2, 3, 1 পাবে, বেশি করে 1 আর 2 পাবে। তো এই জায়গাটা ভালো করে দেখবে। আর এরপর ইম্পর্টেন্ট আমরা চলে আসছি ইউনিট 4 আর 5। ইউনিট 4টা হচ্ছে তোমাদের নতুন একটা সংযোজন, এতদিন মাধ্যমিক পর্যন্ত তোমরা কেউ পড়োনি। এটাকে বলে জৈব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি, যেটাকে আমরা জিন থেরাপি বলি। এই পার্টটা খুবই শক্ত, ঠিক করে পড়তে না পারলে কিন্তু মুশকিল। বিশেষ করে ঠিক করে যদি না বুঝতে পারো, যেখানেই পড়ো যে ঠিক করে না বুঝতে পারো, তাহলে মুশকিল আছে, কারণ এই পার্টটা পুরো নতুন। এটা হচ্ছে একদম অ্যাপ্লাইড বায়োলজির পার্ট। যাই হোক, আশা করছি তোমরা শিখেছো পার্টটা। এই পার্টটা থেকে তোমরা করবে, আমি সাজেশন বলেই দিচ্ছি, এখানে 5 আসবে না, 3-এর কোশ্চেন খুব আসে, 1, 2, 3 করবে। এবার আরেকটা ইম্পর্টেন্ট পার্ট আসছে ইউনিট 5, যেটা হচ্ছে পুরো পরিবেশ বিজ্ঞান। হিউজ একটা পার্ট, 4টে চ্যাপ্টার আছে। এখান থেকে 5 নম্বরের কোশ্চেন আসবেই আসবে। বিশেষ করে শেষ যে চ্যাপ্টারটা আছে পরিবেশের পরিণতি, ওটা দিয়ে করে যাবে তোমরা। দূষণ বা গ্রিন হাউস প্রভাব বা গ্লোবাল ওয়ার্মিং তোমরা কমন পাবে ওখান থেকে 5, আর 3, 2, 1 তো পাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি মোটামুটি একটা বললাম, এবার তোমাদের পড়তে হবে। আমি খুব একটা সাজেশনে বিশ্বাসীও নই, কারণ আমি চাই তোমরা গোটা বইটা যে পড়বে সাজেশন এমনিই পাবে। কারণ আমি তাই করতাম, সাজেশন আমি খুব একটা বিশ্বাসী নই। সাজেশন তাও বলে আজকালকার দিনে একটু বলে দিলাম, আমি যে চ্যাপ্টারগুলো ডিসকাস করলাম বেশি করে। কিন্তু আমার মনে হয় যে গোটা বইটা ভালো করে পড়বে, আর আমরা এরকমভাবে পড়ে এসেছিলাম, তার কাছে সাজেশন কোনো ম্যাটার করে না, সে এমনি নম্বর পেয়ে যাবে। তো এইভাবে তোমরা করো, আশা করছি বেস্ট অফ লাক। আমার শুভকামনা রইল, উচ্চ মাধ্যমিক সাকসেস পাবে এবং ভবিষ্যতে তোমরা এগিয়ে। তো স্যার, ধরে নিন কোনো স্টুডেন্ট আছে মাধ্যমিকটা ভালো করে দিল বা উচ্চ মাধ্যমিকটা ভালো করে দিল, এবার মাধ্যমিক দেওয়ার পর নিশ্চয়ই কোনো নতুন স্যারের কাছে ভর্তি হবে, ঠিক আছে, বা উচ্চ মাধ্যমিকের পর হয়তো ভালো কোনো কলেজেও ভর্তি হবে। সো কোনো একটা স্টুডেন্ট রয়েছে, পার্টিকুলার কোন জিনিসটা দেখে কোনো স্যারের কাছে অ্যাডমিশন নেবে বা কলেজে অ্যাডমিশন নেবে, কোন কোয়ালিটিটা দেখতে হবে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন করেছো। সেটা হচ্ছে গিয়ে অনেকেই মাধ্যমিক লেভেলে, মানে আমাদের এখানে আছে যে স্যারদের কাছে পড়ে, তো তারা অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান একসঙ্গে পড়িয়ে দেয়। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই মাধ্যমিক লেভেলে। কিন্তু এখন তো স্পেশালাইজেশনের যুগ, ডাক্তার তো সব স্পেশালিস্ট না। ডাক্তাররা কি এখনকার সেই এমবিবিএস ডাক্তার কি তোমার চোখের চিকিৎসা করবে, না হার্টের করবে, না পেটের করবে, না ইউরিনের করবে? আমরা প্রত্যেকটা স্পেশালিস্টের কাছে যাই। সেরকমই এখন টিচাররা স্পেশালিস্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় মাধ্যমিক থেকেই যারা স্পেশালিস্ট স্যারের কাছে পড়ছে, হ্যাঁ, যেরকম লাইফ সায়েন্স একজনের কাছে, ফিজিক্যাল সায়েন্স একজনের কাছে, ম্যাথ একজনের কাছে, তারা ইন ফিউচার 11-12 প্রচন্ড বেনিফিটেড হবে, খুব উপকার পাবে তারা। কিন্তু হোয়ারাস যারা এটা বোঝে না, বা আমাদের সিস্টেমটা এমন হয়ে গেছে আমাদের এখানে বেঙ্গলে, বিশেষ করে বাইরে কিন্তু এরকম নেই। বাইরে কিন্তু আলাদা আলাদা পড়ে। বিশেষ করে তুমি যদি ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে দেখো, ওরা কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আলাদা আলাদা স্যার আছে, মানে লাস্ট 10-এ এদের মাধ্যমিকটাকে আইসিএসসি বলি আমরা, আলাদা স্যার আছে। আমি তো নিজে পড়াই, আমি তো জানি, আমি তো সব লেভেলটা পড়াই, আইসিএসসি, সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড। ওয়েরাস সিবিএসসি, আইসিএসসি কিন্তু ওরা মেনটেন করে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেই পুরোনো ধ্যান ধারণায় রয়ে গেছে, একজন স্যারের কাছে সব সাবজেক্ট পড়বো। বর্তমান যুগে এটা ঠিকঠাক হয় না। আমি স্যারের দোষ দিচ্ছি না, কিন্তু একজন স্যারের পক্ষে 3টে সাবজেক্ট হ্যান্ডেল করা অসুবিধা। আর একটা কোথাও এখানে আমি বলতে চাই যে, মানে সব গার্জেন যারা রয়েছে, বাবা মা তো আর মানে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা তো আর, এটা একটা কথা, যেটা রাইট, এটা ঠিক কথা, ফাইন্যান্সিয়াল ব্যাপারটা। কারণ আমি সত্যি বলতে আমি নিজে ওই সময় মাধ্যমিক পড়েছি, আমি মাধ্যমিক অবধি অল সাবজেক্ট প্রায় একটা স্যারের কাছেই পড়েছি। উচ্চ মাধ্যমিক ছিল তখন আমি সায়েন্সটা আলাদা পড়লাম, আর্টসটা আলাদা। দেখো আগেকার দিনে কিরকম ছিল, যে আমি সত্যি বলবো, আমি যদি একটুখানি পপুলেশনের সিস্টেমে যাই, আগে আমাদের ছিল কি প্রচুর, মানে ঘরে সন্তান হতো, অনেকগুলো ভাই বোন হতো, তাদের পেছনে সত্যি খরচ করার অসুবিধা ছিল। এখন তো দেখো অনলি 1 চাইল্ড পলিসি, বেশিরভাগই দেখবো একটা করে ছেলে কি একটা করে মেয়ে, তাদের পেছনে আমার মনে একটু খরচা করার অসুবিধা কিছু নেই। পরে তো সে রিটার্নটা দেবে না, সে যখন ভালো জব পেয়ে যাবে, সে ডক্টর হোক কি ইঞ্জিনিয়ার, হোয়াট এভার কিছু একটা হোক, হ্যাঁ, তো সে তো ভালো একটা রিটার্ন দেবে বাবা আমাকে। সেই কথা ভেবে আমার মনে হয় একটু সেদিকে খরচ করা দরকার। এমন কিছু খরচ না, আমরা অনেক কিছু ঘুরে বেরিয়ে খরচ করি। বর্তমান যুগে অনেকেই দেখছি, বিশেষ করে শপিং মলগুলো হওয়ার পরে
হ্যাঁ স্টুডেন্টরা বলো তাদের গার্জেনরা সবাই গিয়ে মলে ঘুরছে করছে, সেই জন্য আমি বলি সেইটা টাকাটা খরচ না করে তার পড়াশোনা এডুকেশনে খরচ করে ছোট থেকে কিছুটা বেটার হয়। বেটার হয়, সে তো ঠিকই। তবে একটা কথা বলবো যে যদি মাধ্যমিক পর্যন্ত অন্য জায়গায় টেনেও যায় কোনো রকমে, উচ্চ মাধ্যমিক যেমন সম্ভব না। উচ্চ মাধ্যমিক সিলেবাস যা বললাম, যা বই বললাম একটু আগে, আর কেউ পড়াবেও না, ওখানে কোনো স্যার রিস্কও নেবে না যে আমি ফিজিক্স পড়াবো, আমি কেমিস্ট্রি, আমি বায়োলজি, হ্যাঁ আবার আমি ম্যাথ, কোনোদিন হবে না। তো যাই হোক আমার মাধ্যমিকে যে স্যারের কাছেই পড়ো, সে যদি স্পেশালিস্ট না হয় তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিক স্পেশালিস্ট স্যারের কাছে যেতেই হবে। সে বলছে না আমার কাছে আসতে হবে, যে স্যারই থাকুক তাকে যেতে হবে। যেটা আমি বায়োলজি স্পেশালিস্ট, হ্যাঁ তার সঙ্গে আমি বলে রাখি আমি নিউট্রিশন সাইকোলজি পড়াই। যারা বায়ো সায়েন্স নেয়, সবাই তো পিওর সায়েন্স নেয় না, যারা পিওর সায়েন্স নিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কম্পিউটার অ্যাপ্লিকেশন, তারা শুধু বায়োলজি আমার কাছে পড়ছেন। যারা বায়ো সায়েন্স নেয় তারা কিন্তু নিউট্রিশন সাইকোলজি বায়োলজি তিনটি আমার কাছে পড়ে, আমি তিনটেই পড়াই। তো এদিক দিয়ে স্পেশালিস্টের কথাই বলবো, আমি যেরকম ভাবে করাবো, যে পার্টগুলো করাবো সেগুলো অন্য স্যার আবার ফিজিক্স কেমিস্ট্রি স্যার সেরকম ভাবে করাবো। অর্থাৎ উচ্চ মাধ্যমিকে স্পেশালিস্ট স্যার লাগবে, নিতেই হবে, এটাই হলো বক্তব্য। কলেজ লেভেলে বা স্কুল লেভেলেই টিচার কি করে সিলেকশন করবে, এটা তো বললাম টিচার সিলেক্ট করতে হবেই। কি করে কি বেসিসে করবে? আজকে গুড টিচার আর অ্যাভারেজ টিচারের মধ্যে তফাৎটা কোথায়? গুড টিচার বলতে যখন কোনো স্টুডেন্ট, এটা আমি আমার ক্ষেত্রে জীবন উপলব্ধি করেছি, আমার কিছু স্টুডেন্ট ফিডব্যাক দিয়েছে, খুব ভালো ফিডব্যাক, আমি স্যার তো ডায়েট নাম বলতে পারবো না, তো তারা ডায়েট বলেছে, তারা বড় বড় স্কুলে পড়ে, ক্যালকাটা হিন্দুতে পড়ে, হেয়ারে পড়ে, আমার কাছে স্টুডেন্ট আছে। তো তারা যা ফিডব্যাক দিয়েছে সেখানে ওরা অন্য স্যারের থেকে ছেড়ে আমার কাছে এসছে। তো এসে ওরা 1 মাস পড়ার পরই বলছে স্যার আপনার কাছে এলাম তার একটা কারণ আছে, আপনাকে একদম বলিনি। আর আমি তো জিজ্ঞাসা করিনি না, কারণ আমার স্যার কনসেপ্ট দরকার আছে। এই আমাদের মার্কেটে যে অবস্থা হয়েছে, এইখানে কনসেপচুয়াল পড়ানোর লোক খুব কমে গেছে, বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে, লাইফ সায়েন্সে সব মুখস্থ করিয়ে দেয়, ধরে মুখস্থ করে, মুখস্থ করে নাম্বারটা কোনো রকম তোলা যায়, কিন্তু ফিউচার যখন সে কলেজে গিয়ে পড়বে হাবুডুবু খাবে, অত সমুদ্রে ডুবে যাবে। সে কলেজের সিলেবাস তো বিশাল বড়, আমি উচ্চ মাধ্যমিকে বললাম এরকম 2টো বই, অনার্স যখন পড়বে এরকম 8খানা বই পড়তে হবে, সে কোথায় থাকবে? 4 বছর ধরে অনার্স করতে হয়, 4 বছর হয়ে গেছে, এখন সিলেবাস পাল্টে গেছে। আমি কলেজে আছি তাই জানি, কজন জানে ব্যাপারটা, সবাই জানে 3 বছরের অনার্স না, আমি নিজে তো পড়াচ্ছি, আমি তো একটা কলেজের লেকচারার, তো সেক্ষেত্রে আমি তো বলি 4 বছরের কোর্স হচ্ছে, বিশাল কঠিন হয়ে গেছে। 2 বছরের হয় না, 4 বছর হয়ে গেছে এখন, আগে 2 বছর ছিল, 2 থেকে 3 করে 4, পাস কোর্স যেটা ছিল পাস কোর্স 2 বছর 3 বছর হয়ে গেছে, অনার্স 3 বছরটা 4 বছর করে দিয়েছে। কোথায় আছে তাহলে লোকে? সেখানে যদি এইচএস লেভেলটা সে স্ট্রং কনসেপচুয়াল না করে, ওখানে কিন্তু কিছুই পারবে না, ডুবে প্রফেসর তো যা তা বলবে, সে নম্বর পাবে না, তার লাইফটাই শেষ। সে গ্র্যাজুয়েট হতে পারে, যদিও বা হয় ওই 45-6% নম্বর পাবে, পেয়ে কি হবে? জব পাবে, চাকরি পাবে, ফার্স্ট ক্লাস না পেলে সে পাবে। আর বর্তমান যা যুগ পড়েছে, এমএসসি না করলে, পোস্ট গ্রাজুয়েশন না করলে, পিএইচডি তো দূরের কথা, আমি পিএইচডি করছি, সবাই পিএইচডি সেটা কোনো ম্যাটার না, কিন্তু পিএইচডি না করলে বর্তমানের যুগ এমএসসি পোস্ট গ্রাজুয়েশন না করলে কোনো চাকরি নেই। তো বিএসসি ফার্স্ট ক্লাস পেয়ে চাকরি পাচ্ছে না, সেখানে 45% কি পেয়ে কি হবে? তাদের ক্ষেত্রে বলছি যারাই মুখস্থ করেছে তাদের দোষ না, স্টুডেন্টের দোষ না, আমি বলছি যেখানে পড়েছে তারা মুখস্থ করিয়েছে। তার মানে স্টুডেন্টদের চুজ করতে হবে যে স্যার কনসেপচুয়াল পড়ায়, তার কাছে গিয়ে বুঝতে হবে, 1 মাস মিনিমাম ক্লাস করতে হবে, 1 থেকে 2 মাস ক্লাস করে বুঝতে হবে তিনি কনসেপচুয়াল পড়াচ্ছেন কিনা। কনসেপচুয়াল পড়িয়ে তার সঙ্গে বিশেষ করে বায়োলজির ক্ষেত্রে ডায়াগ্রাম ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমাকে 2-3 জন ফিডব্যাক দিয়েছে স্যার আপনার যে ডায়াগ্রামটা পারফেক্ট হচ্ছে, কিন্তু ওয়েরাস অন্য জায়গা থেকে এসেছে ডায়াগ্রাম কিন্তু ভুল এঁকেছে। কারণ তারা এতটাই ভালো স্টুডেন্ট, আমি উদাহরণ দিলাম ক্যালকাটা হিন্দু হেয়ার স্কুল, জাতা স্কুল নয়, নাম করা স্কুল, তো সেখানকার স্টুডেন্টরা ফিডব্যাক দিয়ে বলছে আমরা বইয়ের সঙ্গে ছবি মিলিয়ে দেখেছি, আপনার ছবি একদম কারেক্ট, অন্য জায়গায় ছবি হয়নি। তো এটা আমার শুনে এটা মানে আমার ভালো লাগবে যে স্টুডেন্টরা ফিডব্যাক দিচ্ছে, আমি তো নিজে থেকে চাইনি। তো যাই হোক আমি এটাই বলবো, ডায়াগ্রাম ঠিকঠাক আঁকবে, কনসেপচুয়াল পড়াবে, তেমন স্যারের কাছে তোমরা ভর্তি হও। তোমরা আমার কাছে ভর্তি হও আমি বলছি না, এরকম স্যারের কাছে ভর্তি, উচ্চ মাধ্যমিক লেভেলে আমি বলবো এরকম করে ভর্তি হও। এবং এক্ষেত্রে অনেকেই একটা মাথায় ভুল ধারণা রাখে সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে হবে, যে স্যার সিলেবাস দেরি করে শেষ করছে তার কাছে পড়লে হবে না, এটা খুব ভুল ধারণা। আরে কনসেপচুয়াল পড়াতে গেলে, ডায়াগ্রাম দিয়ে পড়াতে গেলে সিলেবাস একটু দেরি হবেই, সিলেবাসটা ম্যাটার করে না, কিন্তু তুমি ঠিকঠাক পড়ো তোমার নম্বরটা আসলে ম্যাটার করে। আমি 3 মাস সিলেবাস শেষ করলাম, বাকি 3 মাস বললাম যা কিছু করে বেড়া, ভালো রেজাল্ট হবে না। অথচ আমি 6 মাসের কোর্সে 5 মাসে 5.5 মাস সিলেবাস শেষ করি, কিন্তু এমন ভাই করবো তার মাঝখানে আমি পরীক্ষা নেবো, এক্সাম্পল দেবো, অনেক এক্সাম দেবো, সেই এক্সাম না হলে তো মূল্যায়ন হবে না। আমার একটা কথা আছে এখানে, মূল্যায়ন না করে লাভ কি আছে? তো সেই মূল্যায়ন আমাকে পড়াতেও হবে, তার সঙ্গে কনসেপচুয়াল ডায়াগ্রাম দিয়ে মূল্যায়ন নিতে হবে, তবে কি সিলেবাস শেষ হবে, ওরা পুরো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রেডি হয়ে গেল। কিন্তু এই অনেক স্যার আছে আগে শেষ করে দিল, স্টুডেন্টরা অনেক সময় বোঝে না, স্টুডেন্টরা কতবার বয়স কি বুঝবে, সিলেবাস হয়ে গেছে আমরা সব পেরে যাবো, পারবি না রে ভাই, তোরা জানিস না
মুখস্থ করে কতদূর করবি, তোদের একটা টেনাসিটিটা নষ্ট হয়ে যাবে। টেনাসিটি যদি 3 মাস আগে সিলেবাস শেষ হয়ে যায়, টেনাসিটি 3 মাস পরে দরকার গিয়ে তো রেডি আছে সব, এইগুলোই সব যাচ্ছে। তো এইটা ব্যাপারটা আছে, স্টুডেন্টকে এটা বুঝতে হবে কোন স্যার কিরকম। এটা তো স্যার যেটা বলতে পারে না, তুমি যে স্যার কাছে যাবে সেই স্যার কিরকম, তুমি ফিডব্যাক তুমি কি পাচ্ছ। সিলেবাসের পেছনে না দৌড়ে তুমি স্যারের বোঝানোর কনসেপ্টটা দেখো, ডায়াগ্রাম দেখো, সে কিরম ভাবে পড়াচ্ছে, আমি কি এটা আত্মস্থ করতে পারছি, নিতে পারছি, তাহলে ইন ফিউচার আমার উচ্চ মাধ্যমিকে আমার আটকাবে কি, 95 এর উপর এমনি হেসে গেলে পেয়ে যাবে 100 তে। স্যার এখানে আমি একটা কথা বলতে চাই, এবার দেখুন আপনি যে বললেন স্যারের ডায়াগ্রাম দেখো, ঠিক আছে, এবারে কোনো একটা স্টুডেন্টস রয়েছে সে তো এখন আর স্যারের ডায়াগ্রাম দেখতে পারবে না নিশ্চয়ই, ঠিক আছে। তো এমনি কেন না হয় যে তোমরা যারা রয়েছো, স্যার যে সমস্ত স্টুডেন্টদের পড়াচ্ছে তোমরা তাদের থেকে তোমরা জানো। এটা খুব ভালো জিনিস বলেছো তুমি আজি, যে পুরনো যারা স্টুডেন্ট, কোনো স্যারের কাছে যারা পুরনো স্টুডেন্ট আছে তাদের থেকে একটু আলোচনা করো, শোনো, হ্যাঁ সেরকম ব্যাপারটা কিরকম করে, মানে কিরকম শুধু ভালো পড়ায় বলে না, কিরকম ভাবে স্যার পড়ায়, টেকনিকটা কিরকম, তিনি কি বোর্ড ওয়ার্ক করেন, তিনি কি ডায়াগ্রাম আঁকেন, তিনি কি কনসেপচুয়াল বোঝান, হ্যাঁ শুধু নোট দিচ্ছে জেরক্স দিচ্ছে ওরকম করলে হবে না। এই নোট জেরক্স দিয়ে এখন বেশিরভাগ জেরক্স দিচ্ছে ওরকম না, স্যার ইয়ে থেকে লেখান, স্যার কি পড়াতে পড়াতে ইনস্ট্যান্ট লেখান, তবে তো একজন ভালো স্যার যে নিজের ব্রেন থেকে লেখাচ্ছে, সে নোট বাজার চলতি বই নোট মুখস্থ দিচ্ছে না, এইগুলো জানতে হবে। ওই ভালো পড়ায় কিনা জানলে সবাই ভালোই বলবে, এই ভেতরে ঢুকে জানতে হবে পুরনো স্টুডেন্ট থেকে, তাহলে বলবে একটা উপকার পাবে। যে পয়েন্টটা বললে ভ্যালিড পয়েন্ট একটা। স্যার এবার কোনো স্টুডেন্ট যদি আফটার 12 যদি কোনো কলেজে ভর্তি হয় তাহলে সেটা কি দেখে ভর্তি হবে? একদম ঠিক, ভালো প্রশ্ন। অনেক স্টুডেন্টই যেরকম আমার কাছেও আছে, আমি তো গ্র্যাজুয়েশন পড়াই, তো অনার্স পাস কোর্স পড়াই, তো সেক্ষেত্রে আমার থেকে অনেক বড় বড় প্রফেসররা আছে, অবশ্যই আছে, অনেক এক্সপিরিয়েন্সড হাইলি এক্সপিরিয়েন্স প্রফেসররা আছে, কলকাতাতে আছে, বিশেষ করে হাওড়াতেও আছে, উত্তরপাড়া সালকিয়া থেকে আছে কয়েকজন, হিন্দুমুঠোর দিকেও আছে। তো তাদের কাছে আমি যে ফিডব্যাক নিয়েছি, আমার থেকে যারা সিনিয়র, আমি আমার থেকে আমার বলছি না, সেক্ষেত্রে সেম জিনিস, সেখানে একটা মাস আমি বললো ভর্তি হতে, প্রথমে যেরকম রাজীব বললো যে প্রথমে একটু ফিডব্যাক নিতে, যে তিনি কিরম ভাবে পড়ান না পড়ান, হ্যাঁ কিরকম পড়ান, বিশেষ করে সায়েন্সের ক্ষেত্রে। আমি আমার সাবজেক্টই বলছি, বায়োলজি 3টে ভাগ হয়, বটানি, জুলজি, ফিজিওলজি, হিউম্যান ফিজিওলজি। এবার কেউ কেউ যদি বলে আমি বায়োটেকনোলজি পড়বো বা বায়োকেমিস্ট্রি পড়বো, যাই হোক মাইক্রোবায়োলজি পড়বো, হোয়াট এভার। কমন স্টুডেন্টরা কি নেয়? উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, মানব শারীরবিদ্যা, বটানি, জুলজি, ফিজিওলজি, এই 3টে তো মেন বায়োলজিকে কলেজ লেভেলে ভাগলে। তো এখানে প্রত্যেকটা ক্ষেত্রে যে প্রফেসরের কাছে তোমরা ভর্তি হও না কেন, তোমরা কিন্তু প্রথমে তার প্রিভিয়াস স্টুডেন্টদের ফিডব্যাকটা নেবে, এবং তারপর গিয়ে তুমি 1-2 মাস পরে দেখবে, 2 মাস অন্তত টাইম দেবে তাকে, তিনি কিরকম পড়াচ্ছে, তিনি কনসেপচুয়াল বলছেন কিনা। হ্যাঁ দেখো কলেজ লেভেলে নোট লিখতেই হয়, সে নোট তো স্যার দিয়েই দেবে, কিন্তু তারা কি বোঝাচ্ছেন, জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছেন, ডায়াগ্রাম তো আঁকবেই, বুঝিয়ে দিচ্ছেন, তাহলে তুমি সেই প্রফেসরের কাছে পড়ো। আর যে প্রফেসর দেখছো গিয়েই প্রথমে নোট দিয়ে ছেড়ে দিচ্ছে, এটা পড়ে নিবি, এটা এতটা পাতায় পড়ে নিবি, আমার মনে হয় সাথে না পড়াই ভালো। অনেকটা একই উচ্চ মাধ্যমিকের মতনই, কলেজ লেভেলের ব্যাপারটা একটু ফাস্ট হয়ে যায়, তো ওখানে একটু নোটস লাগে, কারণ অনেকটা বড় সিলেবাস, কিন্তু ওখানে কনসেপ্টুয়াল ব্যাপার থাকে, অবশ্যই দেখতে হবে তিনি বুঝে নোটটা দিচ্ছেন, সেরকম স্যারের কাছে পড়লেই হয়ে গেল, অসুবিধা কিছু। মানে তোমরা যে মাধ্যমিক পড়ো বা উচ্চ মাধ্যমিক পড়ো বা তোমরা কলেজে যদি ভর্তি হতে চাও, সব থেকে ইম্পর্টেন্ট হলো সেখানে কোন স্টুডেন্টরা পড়ছে তাদের থেকে তোমরা আগে ফিডব্যাক নাও, তাদের দিয়ে দেখো যে তারা কি করছে, তারা যদি বলছে যে হ্যাঁ স্যার ভালো পড়ায়, তাহলে অবশ্যই তোমরা ভর্তি হতে পারো। কিন্তু কেউ যদি বলে থাকে যে না এখানে স্যারেরা বেশি নোটস দেয়, নোটসের উপরই বেশি আমাদের পড়াশোনাটা হয়, সেক্ষেত্রে তোমরা ভেবে চিন্তে ভর্তি হবে। আমি যেটা বলছি শুধু নোটস ভিত্তিক পড়াশোনা না, কনসেপচুয়াল যেন পড়াশোনাটা হয়, তোমাকে যেন বুঝাচ্ছে, এইটা ফিডব্যাক যখন দেবে জিজ্ঞেস করবে তোমার স্যার কি বোঝান, স্যার কি কনসেপচুয়াল করেন, ডায়াগ্রাম করেন, তবেই কিন্তু সেখানে যাওয়াটা উচিত। এটাই শুধু ভালো পড়ায় বললে তো অনেকেই তো বই থেকে দেখে ভালো পড়িয়ে দেবে। তো স্যার আপনি তো বায়োলজি, নিউট্রিশন এন্ড সাইকোলজি পড়ান, ঠিক আছে, তো কোনো স্টুডেন্ট যদি এইগুলো নিয়ে নিজের কেরিয়ার করতে চায় তাহলে ফিউচার স্কোপ কি আছে? খুব ভালো প্রশ্ন, কারণ অনেক কিছু পড়াশোনার বিষয় নিয়ে বললাম, হ্যাঁ, তো মানে উচ্চ মাধ্যমিক কি করবে বা কলেজে কি করবে, কিন্তু ফিউচারটা বিশেষ করে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টের জন্য, কারণ উচ্চ মাধ্যমিকের পর আমরা জানি স্কুল লেভেল শেষ, এবার তাকে হায়ার স্টাডিতে যেতে হচ্ছে, কলেজ লেভেল বা ইউনিভার্সিটি লেভেল, যে বলছে এমএসসি পোস্ট গ্রাজুয়েশন ইউনিভার্সিটি লেভেলে যেতে হবে, তারপর কেউ কেউ হয়তো রিসার্চ লেভেলে পিএইচডি যেতে পারে, কিন্তু কে কোন দিকে যাবে স্কোপ, এবার দেখতে হবে আমাকে উচ্চ মাধ্যমিক হচ্ছে পিওর সায়েন্স না বায়ো সায়েন্স। যদি পিওর সায়েন্স হয়, পিওর সায়েন্স এখন 2 রকম হয়ে গেছে, আমাদের সময় একটাই ছিল ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, এখন যেন অনেকে ম্যাথকে বাদ দিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার অ্যাপ্লিকেশন দিচ্ছে, তো আমি আগে পিওর সায়েন্স ধরে নেওয়া হচ্ছে একদম। আচ্ছা, আর বায়ো সায়েন্স মানে হচ্ছে বায়োলজি, নিউট্রিশন, সাইকোলজি। তো এইবার বা অনেকে বায়োলজি, নিউট্রিশন, কেমিস্ট্রি, কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখে, বা বায়োলজি নিউট্রিশন থাকলে সেটা ধরে নেওয়া হচ্ছে বায়ো সায়েন্সের মধ্যে পড়ছে।
কেমিস্ট্রি থাকে, বেশিরভাগ সময় কেমিস্ট্রি থাকে, অনেক সময় থাকে না, সাইকোলজি থাকে। তো আমি পিওর সায়েন্সের ক্ষেত্রে বলছি, তো যদি ধরো কেউ, আমি সবার সাবজেক্টের ক্ষেত্রে বলছি, কিন্তু ম্যাথে খুব ভালো হয়, ছোট থেকেই সে ভালো, 11-12 দেখা যাচ্ছে 4টের মধ্যে ম্যাথে ভালো করছে, অবশ্যই সে ম্যাথ নিয়ে এগোবে। এবার যদি কেউ বলে আমি গ্র্যাজুয়েশন পড়বো না, অনার্স পড়বো না, ঠিক আছে, তার জন্য এখন ইঞ্জিনিয়ারিং সেকশনগুলো রয়েছে, জয়েন্ট মেন্স আছে, WBJEE আছে, আরো বেটার জয়েন্ট অ্যাডভান্সড IIT লেভেল আছে, অঙ্ক যে ভালো সেগুলো পারবে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলি, ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে একটা এমন সাবজেক্ট যেটা সবেতেই লাগে। সে যদি ডাক্তারি পরীক্ষায় বসে, আমি একটু পরে বলছি, রিট পরীক্ষায় বসে সেক্ষেত্রেও লাগবে, আবার জয়েন্ট ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাতেও লাগবে। তো এটা নিয়ে আমার কিছু বলার নেই, এটা সবাইকে রেডি করতেই হবে, কম্পালসারি সাবজেক্ট এটা। এবং যদি কেউ কলেজে পড়তেও চায়, অনার্স পড়বে। কিন্তু আমি যেটা আমার সাবজেক্ট নিয়ে বলবো, বায়োলজির ক্ষেত্রে অনার্স একটু আগে বলছিলাম যে বায়োলজির তো অনেকগুলো ভাগ, বটানি, জুলজি, হিউম্যান ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি, মাইক্রোবায়োলজি, অনেক আছে। তো যে এটা নিয়ে পড়তে চায় পড়বে, কিন্তু বর্তমানে যে স্কোপ বলতে চাই, কোনটার উপরে বেশি প্রসপেক্ট চাকরি রয়েছে, সবচেয়ে বেশি চাকরির প্রসপেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট, আর ওদিকে বায়োটেকনোলজি আর মলিকুলার বায়োলজি আর জেনেটিক্স, এই 5টা আমি বলবো এই মুহূর্তে এমন সাবজেক্ট, এগুলো পড়ে একদম ডাইরেক্ট ফরেন চলে যেতে পারবে। কারণ যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, বিদেশে গিয়ে আমি সেখানে সেটেলড হবো, বা ওখান থেকে ইনকাম করে আমি এখানে আসবো, তো বা বাড়িতে টাকা পাঠাবো, যাই হোক না কেন, তো সবারই একটা স্বপ্ন থাকে বিদেশ যাওয়ার জন্য। তো এই সাবজেক্টগুলো চুজ করে, আবার জেনেটিক্স, মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, বায়োটেকনোলজি, তো মাইক্রোবায়োলজি, এগুলো যদি চুজ করে, হ্যাঁ, যদি চুজ করে পোস্ট গ্রাজুয়েশন করে PhD করতে পারে, একদম বাইরে ফরেন চলে যাবে, আর কোনো চিন্তা নেই, কেউ আটকাতে পারবে না তাকে। আচ্ছা, এবার যদি কেউ বলে স্যার আমি ফরেনে যেতে চাই না, ইন্ডিয়ার মধ্যেই কাজ করতে চাই, আরও স্কোপ আছে। সেক্ষেত্রে জেনেটিক্স নিয়ে পড়লে, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, বিশেষ করে এখন বায়োটেকনোলজি মার্কেট বিরাট চলছে, মলিকুলার বায়োলজির থেকেও বায়োটেকনোলজি আমাদের, আমি স্টেটগুলো বলছি, হায়দ্রাবাদ, পুনে, ব্যাঙ্গালোর, এইসব জায়গায়, ইভেন বম্বেতেও, কারণ এমন এমন ইন্ডাস্ট্রি আছে যেখানে বায়োটেকনোলজিস্ট ওদের লাগে, মানে যেখানে জিন থেরাপির কাজগুলো হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো হচ্ছে, তো সেখানে কিন্তু প্রচুর স্টুডেন্টদের অ্যাবজর্ব করা হচ্ছে। এই যে ধরো KIT, কলিঙ্গ ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইনস্টিটিউট অফ দ্য ইন্ডিয়া, যেখান থেকে পড়লে শিওর শর্ট তুমি বড় জায়গা কোম্পানিতে চাকরি পাবে, বায়োটেক পড়লে, বা ফরেন চলে যাবে, কোলাবোরেশন আছে USA। ওর থেকে বড় হচ্ছে VIT, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, পড়লেই চাকরি সঙ্গে সঙ্গে, এসব জায়গা পড়লে কোনো মার্কেট বসে থাকে না, এসব জায়গায় ওদের নিশ্চয়ই এন্ট্রান্স আছে, যেরকম JEE মেন্স এর এন্ট্রান্স আছে, প্যাকেজটা একটু বেশি, কিন্তু স্কলারশিপ টেস্ট আছে, স্কলারশিপ টেস্টগুলো ওদের এন্ট্রান্সে কোয়ালিফাই করলে প্রায় হাফ হয়ে যায়, অনেকটা কম হয়ে যায়। এবার দেখো বর্তমানে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে 10 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, তো আমার তো মনে হয় 10 লাখ টাকা দিয়ে এসব না পড়ে বায়োটেক পড়লে তার লাইফটা সেটেল হয়ে গেল। আজ তো ইঞ্জিনিয়ারটা ঘুরে বেড়াচ্ছে, ইঞ্জিনিয়ারটা ফ্যাফা করে ঘুরে বেড়াচ্ছে, কারণ সত্যি কথা এত পশ্চিমবঙ্গে 60,000 ইঞ্জিনিয়ারিং কলেজ যাচ্ছে, লোকে ভর্তি পড়ে যাচ্ছে, কি লাভ হচ্ছে? এট দ্য এন্ড অফ দ্য কত টাকা মানে চাকরি পাচ্ছে, ঢুকে 10 থেকে 12,000 টাকা পাচ্ছে, খাটছে কতক্ষণ, 16 ঘন্টা খাটছে। তো বাড়িতে আসছে, আমার নিজের দেখেন, আমার স্টুডেন্ট আছে, অনেকেই আছে যারা ইঞ্জিনিয়ারিং করেছে, এবার বাড়িতে এসে তাদেরকে ছুটকারা নেই, ল্যাপটপ দিয়ে দিচ্ছে, বলছে বাড়িতে বসে কাজ করো, সবসময় কাজে প্রেসারে রাখছে। এত কম স্যালারিতে এত বেশি? স্টার্টিং এ খুব কম, তারপর আস্তে আস্তে বাড়বে, স্টার্টিং এ তো মাথা খারাপ করে দেবে, 2 বছর ওই যে লেবার দিতে হবে, ওদিকে ছেলে মেয়েদের অবস্থা খারাপ হয়ে যায়। তাও কি যদি এটা কলকাতায় থাকো, এবার তোমাদের ব্যাঙ্গালোর পাঠালো, মাইনে আমার খুব বেশি দেবে, কত বেশি দেবে? 40 দেবে। আরে ব্যাঙ্গালোরে একজনের পেছনে খরচ করে দিন, যা খরচ, লাইফস্টাইল তো জানা না লোকে, এখান থেকে অনেক হাই, তো 35,000 যদি খরচই করে, নিজের কিছু লাগবে, আর বাইরের বাড়িতে কি পাঠাবে, 40 লাভ কি হলো? তো বর্তমানে ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ নেই। হ্যাঁ, কেউ যদি IIT, আমি বলা IIT লেভেল চলে যায়, জয়েন্ট অ্যাডভান্স, তাহলে আমার কিছু করার না, IIT কানপুর, খড়গপুর পড়ুক না, বম্বে, বা আপনাদের যদি যাদবপুর দিয়ে করো, এখন কাগজে পড়বে, আমাদের নিজে পড়ে আনন্দবাইয়ের আসন ফাঁকা, ইঞ্জিনিয়ারিং করতে আসছে না, যাদবপুর, বেসু, 2 কলেজে আসন ফাঁকা, করতে আসছে না, তারা সব চেষ্টা করছে, মানে নর্মাল ইঞ্জিনিয়ারিং পড়বে না, IIT লেভেলে চলে যায়, কারণ IIT পড়লে এখনো দাম আছে, IIT হচ্ছে প্রিমিয়ার একটা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে, ওর দাম আছে, কিন্তু ওটা বাদ দিয়ে ছোটখাটো, বিশেষ করে WBJEE দিয়ে পড়ে, ওর লাভ নেই। তো কি হবে একটা জিনিস, ইঞ্জিনিয়ার হবে, কোন লাভ? তো IIT হলে অবশ্যই পড়বে, এর থেকে বেটার আমি বলবো যে তাতে প্লেন গ্রাজুয়েশন করুক, পোস্ট গ্রাজুয়েশন করুক, ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পড়ুক, অসুবিধার কি আছে, ম্যাথ নিয়ে পড়ুক না, পড়ুক, পড়ে রিসার্চ লেভেলে যাক, প্রফেসর হয়ে যাক, কলেজে পড়াক, অসুবিধার কি আছে, কলেজে প্রফেসর তো এখনো প্রচুর ভ্যাকেন্সি রয়েছে, স্কুলে তো রয়েছে, কলেজেও রয়েছে, সেই লেভেলে চলে যাক। বা কেউ যদি মনে করে আমি বায়োটেক পড়বো, বায়োটেক পড়তে গেলে ফিজিক্স কেমিস্ট্রি লাগে, অসুবিধা কিছু নেই, ম্যাথও লাগে, সব লেভেলে বায়োটেক পড়ুক না, বায়োটেক পড়ে ভালো ভালো চাকরি আছে। আর কেউ যদি বায়োলজি ফিল্ডে থাকে, তাকে আমি আগেই বললাম, লাইনগুলো চুজ করলে সেটা ভালো চাকরি পাবেই, ইন্ডিয়াতেই পাবে, ফরেনেও পাবে। এবার যদি বলো, অনেকে বলে স্যার আমরা যদি নর্মাল বায়োলজি পড়ি, অর্থাৎ বটানি বা জুলজি বা হিউম্যান ফিজিক্স, তাহলে কি স্কোপ নেই? হ্যাঁ আছে,
স্কোপ নেই কে বলেছে? আমরা কি পড়িনি? আমরা তো নর্মাল বায়োলজি পড়েই এসেছি, তখন তো এত সাবজেক্ট ওঠেনি। এইবার মুশকিলটা হচ্ছে তোমাদের যেটা বলছি, ওই যদি মনে করো আগেকার যুগের মতো আমি বটানি গ্র্যাজুয়েট হয়ে অনার্স গ্র্যাজুয়েট বসে রয়েছি বা জুলজি বা হেফিজরি, তা সত্যি কথা এখানে পোস্ট গ্রাজুয়েশন মিনিমাম করতে হবে। করার পর তুমি অন্য যে কোনো জায়গায় কোম্পানিতে চাকরি পেতেই পারো, যেটা বায়োলজিক্যাল ফিল্ডে আছে। অথবা যদি তুমি মনে করো যে স্কুলে বসবে বা প্রফেসর পরীক্ষায় বসবে, এমএসসি হচ্ছে ক্রাইটেরিয়া। এমএসসি তে 55% পেলে, ফার্স্ট ক্লাসও লাগে না, সে কলেজের সমস্ত পরীক্ষা নেট সেট যে পরীক্ষাগুলো আছে প্রফেসরি পাস করলে প্রফেসর লেকচারারশিপ সব পাবে। আবার স্কুলের পরীক্ষা তো স্কুল সার্ভিস বা হোয়াটএভার রয়েছে পারবে। এবার কেউ যদি মনে করে যে আমি আরো বেটার লাইনে যাবো, রিসার্চ করবো, তাহলে তাকে কে আটকাবে? এমএসসি তে 55% পেলে পিএইচডি অ্যালাউড আছে। পিএইচডি করতে পারলে তো যে কোনো কলেজে অ্যাবজর্বশন হয়েই যাবে, অসুবিধা কিছু নেই। স্কুলেও যদি যায় হাইফাই মাইনে পাবে, সারা জীবনে তো অসুবিধা। আর বর্তমানে তো প্রাইভেট কলেজ বেরিয়ে গেছে না, গভর্নমেন্ট কলেজে ভরসা করার দরকার নেই। এই যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আছে, সে তো পিএইচডি হলেই নিয়ে নিচ্ছে, অসুবিধা কিছু নেই। যে সাবজেক্টে যে পিএইচডি হবে সে এক্সপিরিয়েন্স দেখছে না বা ইন্টারেস্টও নিচ্ছে না। হ্যাঁ, ওটা এখন করেছে, অন্য জায়গায় ব্রাঞ্চ করতে একটা করেছে দেখলাম, তো নিয়ে নিচ্ছে সব জায়গায়। তো এটা আমি শুনলাম। তো আমরা একটা কোনো রকমের রিসার্চটা যদি করতে পারি যে কোনো ফিল্ডে, আমি শুধুমাত্র বটানি জুলজি ফিজিওলজির ক্ষেত্রে বলছি, মানে যারা অত হাইফাই পড়বে না তাদের ক্ষেত্রে স্কোপ আছে। এই হচ্ছে তার প্রসপেক্টাস, স্কোপ, এইভাবে তারা এগোতে পারবে, ফিউচার নিজেকে তৈরি করতে হবে। স্যার, যদি কেউ নিউট্রিশন এন্ড সাইকোলজি নিয়ে ইন ফিউচার ক্যারিয়ার গড়তে চাইছে, তো তারা কিভাবে করবে? অবশ্যই এটা একটা ভ্যালিড কোশ্চেন। আমি এখন বায়োলজি নিয়ে অনেক কিছু বলেছি, বায়োলজি মেন সাবজেক্ট, কিন্তু ওই যে বললাম বায়োসায়েন্সের মেয়েরা বিশেষ করে নিউট্রিশন সাইকোলজি পড়ছে। তো নিউট্রিশন নিয়ে আমি আগে একটু বলি। নিউট্রিশনকে আমরা বলি যে পুষ্টি বিজ্ঞান, ইটস এ পার্ট অফ বায়োলজি। তো এটা নিয়ে পড়লে বর্তমানে একটা স্কোপ খুলে আছে, সেটাকে ডায়েটিশিয়ান বলি আমরা। এই যে এটা ডায়েট চার্ট বানায়, বর্তমানে দেখা যাচ্ছে ডক্টররা প্রেসক্রাইব করার পরে যে আপনার এই রোগ হয়েছে, অমুক ডায়েটিশিয়ানে চলে যান বলে রেকমেন্ড করে দেয়। সে ডায়েটিশিয়ানের কাছে যেতে হচ্ছে, অথচ সে ডায়েটিশিয়ান কিন্তু একটা ডক্টরের মতোই সে ডায়েট চার্ট আপনাকে বানিয়ে দিচ্ছে যে পেশেন্ট। তাহলে তার এখানে একটা ভালো ইনকাম হচ্ছে ডক্টরের মতোই। তার মানে বলতে পারি কেউ যদি নিউট্রিশনে এমএসসি করতে পারে, জাস্ট পোস্ট গ্রাজুয়েশনটা করতে হবে, করলেই কিন্তু পিএইচডি করার দরকার নেই, সে কিন্তু ডায়েটিশিয়ান চাকরি পেয়ে যাবে। সে নিজের চেম্বার খুলে প্রাইভেটে করতে পারে, প্রাইভেট নার্সিং হোমে বসতে পারে, আর গভর্নমেন্ট মেডিকেল কলেজে পেলে তো বিশাল ব্যাপার, মাইনে সরকারি চাকরি হয়ে গেল। নিউট্রিশনের ক্ষেত্রে একটা স্কোপ রয়েছে। এবার আমি সাইকোলজির ক্ষেত্রে আসি। সাইকোলজির ক্ষেত্রে স্কোপটা কিরকম? সাইকোলজি দুটো পার্ট আছে, পিওর সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি। আচ্ছা, গ্রাজুয়েশন করার পরে যখন সে মাস্টার ডিগ্রি করবে, পোস্ট গ্রাজুয়েশন, তখন দুটো ভাগ হয়ে যায়, পিওর আর অ্যাপ্লাইড। তো দুটো ক্ষেত্রেই যদি সে সাইকোলজিস্ট হয়, তার একটা চাকরি কিরকম ভাবে হয়, কাউন্সিলিং করতে সে পারে। অর্থাৎ সে বিভিন্ন রকম কোশ্চেনের মাধ্যমে সে একজনের, এটা তো মনোবিদ না, মনোবিজ্ঞান, মনটা করতে পারে, এবং তাদের ডিপ্রেশনের রোগী, তাদের মনের রোগ আছে, তাদেরকে এরা সারিয়ে তুলতে পারে। তো এইভাবে তারা চাইলে ওয়ান কাইন্ড অফ ডক্টর বলতে পারি আমরা, রেখে এরা চিকিৎসা করতে পারে। এক্ষেত্রে গভর্নমেন্ট মেডিকেল কলেজে সাইকোলজিস্ট নেয়, প্রাইভেটেও নেয়, নিজেও চেম্বার করতে পারে। আজকালকার দিনে প্রত্যেকেরই মেন্টাল প্রবলেম, প্রত্যেকে ডিপ্রেশনে ভুগছে, এবং সেখানে এত রয়েছে সে পেশেন্টের অভাব হবে না। তাই বলে সাইকোলজিস্ট নিজেকে ওই একই ব্যাপারে এমএসসি করতে পারে, অ্যাপ্লাইড বা পিওরে, সেও এরকম কাউন্সিলিং করে ভালোই ইনকাম করতে পারবে ভবিষ্যতে। আর প্রফেসরই তো আছেই, পিএইচডি করতে পারে, সাইকোলজি প্রফেসর হয়ে যাবে, নিউট্রিশনের পিএইচডি করে প্রফেসর হয়ে যাবে। আর নিউট্রিশনের কিছু না হলেও এমএসসি করে ডায়েটিশিয়ান করলো, তার এখন ভালোই প্রসপেক্ট রয়েছে, কারণ ডক্টররা ডায়েটিশিয়ানের কাছে পাঠায়। তো এই দুটো আমি বললাম, বায়োলজি তো আছে, এই দুটো এর সঙ্গে একটা স্কোপ রয়েছে। মানে এরকম না যে সাবজেক্টটা ফালতু পড়ছি, এটা স্কোপ আছে। কারণ সবাই তো পিওর সায়েন্স পড়বে না, আমাদের বায়ো সায়েন্সের কথা ভাবতে হবে, আমার তো মিডিওকার স্টুডেন্টের কথা ভাবতে হবে, সবাই তো আর ভালো স্টুডেন্টের কথা বললে সবসময় হয় না। এইগুলো কথাটা। তো স্যার, আপনি নিট তো পড়ান, ওকে, তো এবারে কেউ যদি নিট নিয়ে পড়তে চাইছে, ঠিক আছে, তো কিভাবে পড়বে? মানে নিটের প্রিপারেশন নিতে চাই, নিটটা হচ্ছে আগে বলে দিই সর্বভারতীয় একটা এন্ট্রান্স পরীক্ষা ডাক্তারের জন্য। শুধু ডাক্তারি না, অনেকে ভুল ধারণা, ডাক্তারি না, এখান থেকে প্যারামেডিক্যাল বলে একটা কোর্স আছে, এরকম ল্যাব টেকনিশিয়ানের মধ্যে এক্সরে মেশিন হ্যান্ডলিং থেকে শুরু করে অনেক কিছু কাজ আছে, ইসিজি মেশিন হ্যান্ডলিং বা ইকো কার্ডিওগ্রাফি মেশিন হ্যান্ডলিং। তো এই কোর্সগুলো করে কিন্তু গভর্নমেন্ট যদি মেডিকেল কলেজে চাকরি পায়, ভালো মাইনের চাকরি আছে, মানে প্রসপেক্ট খুব ভালো। সবাইকে যে ডাক্তার হতে হবে তার কোনো মানে নেই। তো নিট দিয়ে প্যারামেডিক্যালটা খুব ভালো আছে, এই কোর্সটা করতে পারে, নিট দিয়ে প্যারামেডিক্যাল করতে পারে, তার সঙ্গে ডেন্টাল করতে পারে। সবাই যে এমবিবিএস এরকম মানে নেই, বর্তমানে ডেন্টালে খুব ভালো, দাঁতের ডাক্তারও খুব ভালো প্রসপেক্ট আছে। তো এই দুটো তো রইলই। এবার যারা খুব ভালো স্টুডেন্ট মানে বলছি না ব্রিলিয়ান্ট বলছি না, স্টুডিয়াস পড়তে হবে, নিট পেতে গেলে অবশ্যই পড়তে হবে। ওই আমি ব্রিলিয়ান্ট বলে 3 ঘন্টা পড়ে বেরিয়ে দেবো,
স্টেজে মেকআপ পূরণ করলে হবে না, 10 ঘন্টা 10 ঘন্টাই পড়তে হবে, প্রথম থেকেই তাকে পড়তে হবে। আমি যে বললাম 1 মাসের মধ্যে 10 ঘন্টা পড়ে, সেটা এইচএস এর জন্য করেছি আমি, কিন্তু নিটের জন্য তাকে পুরো 11-12টাই, বিশেষ করে 11টা তাও যদি হয়ে যায়, 12-এ কিন্তু কোনো ছাড় নেই। একটা বছর 10 ঘন্টা করে ডেইলি যদি পড়তে পারে, তার মধ্যে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির উপর জোর দিয়ে, বিশেষ করে কারণ 3টে নিয়ে তো নিট পরীক্ষা হয়, তাহলে সে এমবিবিএস হবেই, তাই কেউ আটকাতে পারবে না, ডাক্তার হবেই। আন্ডার গ্রাজুয়েটটা হয়ে গেলে তারপর সেখান থেকে পোস্ট গ্রাজুয়েশন করলে পিজিটি ট্রেনিং হতে পারে। তো নিটের স্কোপ আছে, এমবিবিএস ডক্টর বা ডেন্টাল বা প্যারামেডিক্যাল করতে পারে। তো যারা আমি বলবো মিডিওকার স্টুডেন্ট, যারা অতটা স্টুডিয়াস না, পড়তে পারে না, তাদের চিন্তার কিছু নেই, তারা নিট পরীক্ষা বসো, একটু গাইডেন্সটা দরকার আছে। আমি যেরকম ভাবে পড়াই, আমি যেরকম গাইডেন্সটা দিই, ওরকম যদি গাইডেন্সটা তোমরা পেয়ে যাও বায়োলজির ক্ষেত্রে বা ফিজিক্স কেমিস্ট্রি যেখানে পড়তে যাই পেয়ে যাও, আশা করি তোমার প্যারামেডিক্যাল পেয়ে যাবে। প্যারামেডিক্যাল এমন কিছু অসুবিধা নেই, অনেক কম নাম্বার মার্ক তুললেও পাওয়া যায়, মার্কস কিন্তু তুলতে হবে। নিট পরীক্ষায় ভয় করলে চলবে না, নিট পরীক্ষায় ভয় পেয়ে অনেকে ভয়তেই আধ লোক শেষ হয়ে যায়। ভয় পেলে চলবে না, পড়তে হবে, পরীক্ষা বসতে হবে। 720 নম্বর আছে বলে আমি ভয় পেয়ে যাবো, তখন ম্যাটার। আর কোশ্চেন তো আছে গিয়ে মাত্র 90টা, হ্যাঁ, ইচ কোশ্চেন ক্যারিজ 4 মার্কস, ওই জন্য 720 হচ্ছে 4 নং, এই 720 বলবো না, আর সরি 90টা হচ্ছে বায়োলজির কোশ্চেন, 90টা ফিজিক্স কেমিস্ট্রি, 180টা কোশ্চেন আছে। 180টা 4 দিয়ে গুণ করলে 720 আসছে। তো কোশ্চেন তো কমই আছে, 720 নম্বর দেখে আমি ভয় পেয়ে কি হবে? 4 নম্বর কেন দেওয়া আছে? এখানে কনসেপ্ট, এই যে বললাম কনসেপচুয়াল, নিট পরীক্ষাটা হচ্ছে কনসেপচুয়াল। এখানে মুখস্থ করে আমি অ্যান্সার করে দেবো না, এখানে কিন্তু কোশ্চেন রিপিট হয় না। জয়েন্ট মেন্সের ক্ষেত্রে অনেকটা ফিজিক্স কেমিস্ট্রিতে প্রচুর কোশ্চেন রিপিট হয়, ম্যাথও হয়, কিন্তু নিটে কিন্তু রিপিট হয় না বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি। এখানে হয়তো একই ধরনের কোশ্চেন আসবে, কিন্তু ঘুরিয়ে দেবে, এমনভাবে ঘুরিয়ে দেবে যদি কনসেপ্ট না থাকে পারবে না, ডাইরেক্ট বুঝতে পারে নিট হয় না। পড়তে হবে রীতিমতো, পড়ে কনসেপ্ট বুঝতে, প্রথমে এটা বলছি কনসেপ্ট বুঝলে নিট হয়ে যাবে। সেটা প্যারামেডিক্যাল পাওয়ার কোনো ব্যাপারই না আজকালকার দিনে, ডেন্টালও হয়ে যায়, একটু এমবিবিএস পেতে একটু বেশি পড়তে হবে এটা। এবার আমি একটা যেটা বলতে চাই, অনেকেরই মনে ধারণা আমাকে জিজ্ঞাসা করেছে নিটে যে একটা স্ক্যাম হয়েছিল আগের বছরে, তো আমি সেটা নিয়ে বলবো যে স্ক্যাম কিন্তু বছর বছর হয় না, এর আগেও কোনোদিন হয়নি। কোনো কারণে আগের বছর হয়ে গেছে, সেটা সব পরীক্ষা স্ক্যাম হচ্ছে, স্কুল সার্ভিস পরীক্ষা স্ক্যাম হচ্ছে, ডাব্লিউবিসিএস পরীক্ষা স্ক্যাম হচ্ছে, ফুড এসআই পরীক্ষা স্ক্যাম হচ্ছে, বিজনেস পরীক্ষা স্ক্যাম হচ্ছে, ক্লার্কশিপে স্ক্যাম হচ্ছে। কোথায় কে স্ক্যাম হচ্ছে না? পিএসসি যে পরীক্ষাগুলো নেয়, পাবলিক সার্ভিস কমিশন, পিওর গভর্নমেন্ট, সেখানে স্ক্যাম হচ্ছে, সেখানে তো নিট হতেই পারে। একবার হয়েছিল সিজিএল পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা, হ্যাঁ, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসার, সেখানেও স্ক্যাম হয়েছে। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস স্ক্যাম হয়েছে, নিটের হতেই পারে একবার স্ক্যাম। এটা নিয়ে মাথা ঘামিয়ে তো লাভ নেই, তাহলে বছর বছর স্ক্যাম হবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা হলো এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যে নিটটা কন্ডাক্ট করে, তারা কিন্তু একটা খুব চিন্তা ভাবনা করছে এখন যে কি করে এটাকে কম্পিউটারে ট্রান্সপ্ল্যান্ট করে কম্পিউটার বেসড করে দেওয়া যায়। কারণ জয়েন্ট তো কম্পিউটার বেসড হয়, আর নিট তো ওএমআর হয়। ওএমআর ইচ্ছা করেই করা আছে, কারণ নিটের এত ক্যান্ডিডেট আর সিট তো লিমিটেড। ওএমআর না করলে আজকে যদি সে মানে কি করে তাদেরকে ছড়াবে, ব্যাপারটা হচ্ছে সবাই যদি সত্যি কথা ডাক্তারি পেয়ে যায় তাহলে গভর্নমেন্ট পড়াবে কি করে। তো ওএমআরটা কেনই করে, যাতে যদি ভুল টুল হয়, যদি বাদ হয়ে যায় বা কিছু হয়ে যায়, মানে যারা একদম পারফেক্ট অ্যান্সার করে তারাই পারে, এই জন্য ওএমআরটা আছে, ভুল কিছু না। কিন্তু ওরাও বলছে ওএমআর দিয়ে যদি একটা যদি স্ক্যাম ট্যাম হচ্ছে, তো যদি কম্পিউটার বেস করা যায় তাহলে ভয়ের কিছু নেই, যেরকম জয়েন্ট মেন্স সেরকম হবে। তো অদূর ভবিষ্যতে মোটামুটি যা খবর আছে, এই বছর যদি হয় হবে, না হলে নেক্সট ইয়ার থেকে মানে 26 সাল থেকে হয়তো একদম কম্পিউটার বেস নিট হয়ে যাবে, তখন পুরোপুরি একদম নো স্ক্যাম, কোনো স্ক্যাম লেস হয়ে যাবে, একদম ক্লিয়ার একদম হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, স্ক্যাম নিয়ে ভেবে লাভ নেই, তোমরা করতে থাকো, এগুলো হয়ে যাবে, এটাই আমি বলতে চাইছি। আচ্ছা, এখানে আরেকটা আমি একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে এটা আমি আমার সম্বন্ধে একটু বলছি। আমি দেখেছি, আমি তো কলেজের সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত আছি, ইনস্টিটিউটে পড়াই, সেখানে দেখেছি তারা প্রজেকশন, ওভারহেড প্রজেক্টরে, হ্যাঁ, সামনে একটা স্ক্রিন থাকে, স্ক্রিনের মধ্যে প্রজেকশন দিয়ে ল্যাপটপ দিয়ে কানেক্ট করে বেশ কিছু অ্যানিমেশনের মাধ্যমে বায়োলজির যে জিনিসগুলোকে খুব সোজা হয়ে বুঝিয়ে দেয়, খুব ক্লিয়ারলি বুঝিয়ে যায়। যেটা আমরা বোর্ডে ছবি আঁকছি, ওটা তো 2D অ্যানিমেশন, তো 3D দেখা যায়, মুভিং পিকচার, খুব সুন্দর বোঝানো যাচ্ছে। বা আমি যদি কোনো পিডিএফ ফাইল দেখাই বা কোনো পাওয়ার পয়েন্ট প্রজেকশন দেখাই, সেক্ষেত্রে যতটা আমার বোর্ডে গিয়ে বা মুখে বলে যতটা বোঝাবো, এইটা বোঝাতে অনেক সুবিধা হয়। তো এই পন্থাটা আমি ভাবছি আমার সেন্টারে অ্যাপ্লাই করতে দেবো। আমি আর কয়েক মাসের মধ্যে এটা অ্যাপ্লাই করার চেষ্টা করছি, আর ওভারহেড প্রজেক্টটা দিয়ে আমি পড়াবো। তো এটা আমি স্টুডেন্টদের জন্য আগাম বার্তা দিয়ে রাখলাম, যারা আমার কাছে পড়ছো বা পড়বে ভবিষ্যতে, এবার থেকে প্রজেকশনে ক্লাস হবে, এটা তোমাদের সুবিধা হবে। স্যার, এখানে আমার একটা প্রশ্ন রয়েছে, নিট তো স্যার প্রায় বছরে 1 বছরে কত লক্ষ স্টুডেন্টস দেয় পরীক্ষাটা? শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকেই দিচ্ছে ধরো 1 লাখ প্রায়।
1 লাখ মানে প্রায় ওটা ভারতবর্ষে হিসাব করে প্রায় কত হচ্ছে? প্রায় 10 লক্ষ, মোর দ্যান 10 লাখ হয়ে মোর দ্যান 10 লাখ। সরকারি কলেজ কতগুলো রয়েছে? সরকারি কলেজ তো খুব কম, যতটা দরকার তার তুলনায় অত নয়। যেন আমাদের কলকাতাতেই মাত্র 5টা সরকারি কলেজ আছে। ওকে। আর বাঁকুড়া বা ডিস্ট্রিক্টগুলো ধরে আরো 5টা 10টা 12টার মতো আছে। ওকে। আর প্রাইভেট কলেজই তো বেশি, প্রাইভেট কলেজই বেশি হয়ে তাই গেছে। তো। সরকারি কলেজে কোনো স্টুডেন্ট যদি অ্যাডমিশন নিতে চায় তাহলে তার র্যাঙ্কটা কতর মধ্যে থাকা উচিত? রাইট, খুব ভালো এটা একটা প্রশ্ন করেছো তুমি। র্যাঙ্কটা মোটামুটি, এবার আমি 3টে ভাগ করলাম, প্যারামেডিক্যাল, ডেন্টাল, এমবিবিএস। আমি প্রথমে প্যারামেডিক্যালটা বলছি। প্যারামেডিক্যালের ক্ষেত্রে 720-র মধ্যে যদি কেউ 400 থেকে 450 মার্কস তুলতে পারে, আমি এটা জেনারেলের ক্ষেত্রে বলছি, কিন্তু খেয়াল রাখবে আমি কিন্তু কোনো SC/ST বলছি না। SC/STর মার্কসটা আরো কমে যায়। জেনারেলের ক্ষেত্রে 450 মধ্যে যদি কেউ পেতে পারে, 425 450, সে কিন্তু ভালোভাবেই প্যারামেডিক্যাল চান্স পেয়ে যাবে এবং গভর্নমেন্ট কলেজে চান্স পেয়ে যাবে। তার কোনো খরচ নেই, মিনিমাম খরচে পড়বে, তারপর সে যে কোনো জায়গায় অ্যাবজর্ব হয়ে যায়। মানে 720-র মধ্যে 450 মোটামুটি পেলে হয়ে যায়। সরকারি কলেজ রয়েছে। এবার যদি কেউ ডেন্টাল চাই, ডেন্টাল পেতে গেলে তাকে মিনিমাম 550 তুলতে হবে। 550 তুললে একদম শিওর শর্ট, তখন কোনো তাকাতে হবে না, যে কোনো একটা সরকারি জায়গায় মানে মিনিমাম মানে ওইটা পেতেই হবে, ওটা পেতেই হবে। আমি কলকাতার ক্ষেত্রে বলছি। এবার তুমি যদি বলছো 510 পে আমি পেতে পারি, হ্যাঁ উত্তরবঙ্গে পড়তে যাও, তুমি উত্তরবঙ্গে পড়ো, তুমি মালদায় পড়ো, মেডিকেল কলেজ থেকে পড়লেই তো হলো। কিন্তু যদি বলবো স্যার কলকাতাতেই পাবো আমি, কলকাতা কম্পিটিশন অনেক বেশি, সেক্ষেত্রে 550 বললাম, মানে 510-20 তো আরামসে হয়ে যায়। মিনিমাম বলে 510-20 যথেষ্ট। এবার যদি বলো এমবিবিএস, এমবিবিএস তো একটু হাই লেভেল হচ্ছে, যার মানে কম্পিটিশন সবচেয়ে বেশি, ও ক্ষেত্রে মোর দ্যান 600 লাগবে। মোর দ্যান 600 না হলে সে মানে ওয়েস্ট বেঙ্গলে কোথাও এমবিবিএস পাবে না। সরকারি কলেজ কলকাতার আমি মধ্যে, সরকারি বলছি, বেসরকারি যাচ্ছি না, মানে কলকাতার মধ্যে কলকাতার মধ্যে করতে গেলে একটু বেশি দরকার। আমি এটা বললাম যে বাঁকুড়া, মেদিনীপুর, মালদা বা মুর্শিদাবাদ যেখানে যেখানে আছে নর্থ বেঙ্গল, সেগুলো পিওর কলকাতা করতে গেলে 640 দরকার আছে। 640 লাগবে, 640 থেকে 650, 650 হলে পুরো সেফ। 650 হয়ে গেলে কলকাতার মধ্যে চান্স পেয়ে যাবে। সেই জন্য স্টুডিয়াস ছেলে মেয়ে ছাড়া অতটা র্যাঙ্ক করা একটু মুশকিল আছে। তারপরে কি পাচ্ছে না, তার ডাক্তার কারা হচ্ছে, স্টুডেন্টরাই তো পাচ্ছে। প্রাইভেট কলেজ যদি পেতে হয় তাহলে প্রাইভেট কলেজে পেতে গেলে অনেক কম র্যাঙ্কই হয়ে যায়, এত র্যাঙ্ক লাগে না। কিন্তু ওখানে খরচও তো অনেক বেশি। এখানে ডাক্তারিতে যেখানে মাসে মাত্র এমবিবিএস এ 5000 না 6000 টাকা সরকারিতে, প্যারামেডিক্যাল তো আরো কম বোধ হয়, 1,500-2,000 টাকা, ডেন্টাল বোধ 3000 না কত লাগে। সেখানে 5000 হিসাব করে দেখো না কত হচ্ছে, 1 বছরে 60,000, 5 বছরের তো কোর্স 3 লাখ টাকা মিটে গেল। আমি যতদূর শুনেছি গভর্নমেন্ট এখানে 30 লাখ টাকা সাবসিডি দেয়, ভর্তুকি দেয়। কারণ ভর্তুকিটা যদি প্রাইভেট দেয়, ভর্তুকিটা বাদ দিয়ে দেয়, কত হচ্ছে 30 আর 3 33 লাখ টাকা এমনি তার খরচ, মানে তার ডাক্তারি পড়তে জন্য খরচ 33 লাখ টাকা। গভর্নমেন্ট 30 লাখ টাকা দিয়ে দেয়, তাই 3 লাখ টাকা পড়ছে 5 বছর ধরে। এটা এত কমে হয়ে যায়। প্রাইভেট সে তো একটু ব্যবসা করতে আসছে না, সে 33 লাখ এবার কেন পড়াবে, সে ডবল করে দেবে, 50-60 লাখ করে দেয়। এই জন্য তো মুশকিলটা, 50-60 লাখ করে দিচ্ছে মানে 4 বছরে। হ্যাঁ, আমি ওই জন্যই বলি যে প্রাইভেটের ভরসা থেকো না, 5 বছর প্রাইভেটের ভরসা থেকো না। প্রাইভেটে যে কেউ পেতে পারে, মোটামুটি একটা র্যাঙ্কেরই হলো। তার প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কি এমসিএবির কথা কেন বললাম, তুমি জয়েন্টে বসলেই হলো ডব্লিউবিজেইতে, তোমার দরকার নেই তোমার 60,000-70,000 র্যাঙ্কে পড়াবার জন্য 10 লাখ টাকা ফেলো, ইঞ্জিনিয়ার হয়ে গেল। তুমি ইঞ্জিনিয়ার পড়তে তো কম খরচ লাগে, 10টা তো প্রাইভেটে গেলে ডাক্তার রেখে 60 তো হবেই। কিন্তু সবার পক্ষে আমাদের বাঙালি ঘরের পক্ষে বিশেষ করে অত টাকা তো খরচ করা সম্ভব নয়। ওই জন্য আমি বারবার বলি যে ওই দিকে মাথা ঘামিও না, সরকারি জায়গায় চেষ্টা করো। পশ্চিমবঙ্গে সরকারি জায়গাগুলো আছে, পশ্চিমবঙ্গের বাইরেও আছে, মানে বলি আমি তুমি যদি মনে করো উড়িষ্যায় গিয়ে পড়বো বা দিল্লিতে গিয়ে পড়বো, ইউপিতে গিয়ে পড়বো বা সাউথে গিয়ে কোথাও পড়বো, সেখানে কিন্তু ভালো সরকারি মেডিকেল কলেজ আছে, ভালো আছে। সেখানে র্যাঙ্ক হয়তো তুমি ধরো 650 পাওনি, তুমি 580 কি 90 পেয়েছো, সেখানে হয়তো চান্স পেয়ে যাবে। তো কলকাতা পশ্চিমবঙ্গে পেলেই না, চিন্তা কি আছে, ব্যাঙ্গালোর বসে আছে, আমাদের হায়দ্রাবাদ বসে আছে, দিল্লি আছে, বিহার আছে, ইউপি আছে, তুমি ওখানে গিয়ে পড়ো। ডাক্তারি পড়ানোর কথা, এট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে এমসিআই সার্টিফিকেট দিচ্ছে, গভর্নমেন্ট কলেজ থেকে তোমার খরচা মিনিমাম হচ্ছে, সার্টিফিকেট এমসিআই দিয়ে দিচ্ছে, মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া। কিন্তু মানে তোমাদের এইভাবে কম্পিটিশনটা ওইভাবেই থাকবে, ঠিক আছে, মানে সবকিছুটা সোজা তোমরা তো পাবে না, হতে পারে না, যেন পড়তে হবে স্টুডিও। ওই অনেকেই করে এই সময় আমি দেখি জেলিভেন করবে, ওটার পরে মানে নিজেদেরকে ভাবে একটা বড় হয়ে গেছে স্টুডেন্টদের, খুব ভুল ভাবে এটা। এবং তার ফলে ওদের কি ওদের মধ্যে একটা সিরিয়াসনেসটা কমে যায়, মাধ্যমিক পর্যন্ত সিরিয়াসলি পড়ে, তারপর সিরিয়াসনেসটা কমে গিয়ে বন্ধু বান্ধব গল্প গুজব, এখন এই মোবাইল একটা এসছে, আমাদের সময় তো মোবাইল ছিল না, এই একটা গ্যাজেট, এই হোয়াটসঅ্যাপ, এই এখন তার কি যেন বেরিয়েছে ইনস্টাগ্রাম, ফেসবুক তো আছে, টুইটার, এইসব করে করেই
এরা যাচ্ছে, মানে বর্তমান জেনারেশন এখানেই খারাপ হয়ে যাচ্ছে, মানে সেই ধৈর্যটাই নেই যে আমাকে পড়তে হবে। যদি করতে পারে নিট পাওয়াটা বড় ব্যাপার নয়, এটা করতে পারে না বই পায় না। একদম। এই আমার কাছে আগের বছর টিমে নিট পেলো, তার নাম স্নেহা সোনকার। তো সে কিন্তু নন বেঙ্গলি মেয়ে, শুধু বাঙালি নাকি, নিট কি করে পেলো? তার বাড়িতে কেউ পড়াশোনা করে না, সব বিজনেস। সে একমাত্র সায়েন্স পড়তো। সে যখন 9 10 আমার কাছে পড়তো, সে সেন্ট অ্যাগনেসে পড়তো আইসিএসসিতে, বায়োলজিতে 100 আউট অফ 100 পেয়েছিল। আইএসসিতে পেলো 99, 1 নম্বর যেন পায়নি, 100 হায়েস্ট অ্যাগনেস থেকে। তারপরে সে আমার কাছে 2 বছর প্রিপারেশন মানে 11 12 করতে করতে নিল, নিয়ে ফার্স্ট চান্স দিয়েই সে ডেন্টাল পেয়ে গেছিলো। এবং আমি বললাম তুমি ডেন্টাল পড়ো? সে বলছে না স্যার, আমার ইচ্ছে এমবিবিএস। তার কতটা মনে জোর তুমি ভাবো। আমি বলছি ডেন্টাল পড়ে নাও, সবাই পায় না। না স্যার, আমি পরের বছর এমবিবিএস পাবোই, আপনি তো সঙ্গে আছেন, অসুবিধার কি আছে? আমার 2 বছরের জায়গা আর 1 বছর যাক না, কি আছে, একটা ইয়ার লস হলে কি হয়েছে? তো সে প্রাইভেটলি আমার কাছে পড়তো, সে নিজেই সব করে ফেলতো, আমাকে জাস্ট একটু মানে গাইড করে দিতে হতো। খুব ভালো পড়া, স্টুডিয়াস, ব্রিলিয়ান্ট বলছি না, ওই জন্য স্টুডিয়াস স্টুডেন্ট। রেকর্ড করলো ঠিক পরের বছর, আমি যখন কলেজে রয়েছে আমাকে ফোন করছে, এই বছর মানে এইখানে, স্যার আমি পেয়ে গেছি কাউন্সিলিং এ, আমার হয়ে গেছে সরকারি, হ্যাঁ সরকারি জায়গাতেই আমার হয়ে গেছে। ওর বোধহয় মোস্ট প্রবাবলি এনআরএস বা কোথাও একটা হয়ে গেছে। ওর র্যাঙ্ক বোধহয় 680 না কত, ভালোই তুলে, যথেষ্ট নম্বর, যথেষ্ট ভালো। তো মানে স্ক্যাম হওয়া সত্ত্বেও, এবছর স্ক্যাম হওয়া সত্ত্বেও কিন্তু এনার চান্স পেয়ে গেছে এনআরএস কাউন্সিলিং এ। তো আমার কংগ্রেচুলেশন জানালাম, আমার খুবই ভালো লাগলো যে, মানে আমি বলি বাঙালি স্টুডেন্টরা ভালো পড়াশোনা করে, তার কিন্তু নয়, আমার বাংলা স্টুডেন্ট এখন ভালো পড়াশোনা করছে। সে তো পেয়ে দেখালো, তার নাম আবার বলছে স্নেহা সোনকার। সো সে কিন্তু নিজ পেয়ে দেখিয়েছে, যে কেউ পেতে পারে, এটা কোনো অসুবিধা কিছু, পড়তে হবে, লেগে থাকলে সবই হয়, এটা হচ্ছে ব্যাপার। আগে থেকে ভয় পেলে, মরার আগে যে কেউ মরে যায়, কিছু করার আছে? মরার আগে আমি মরবো না, আমাকে এগোতে হবে, হাল ছাড়লে হবে না। এটা স্বামী বিবেকানন্দ বলে গেছে, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ। অনেকটা একই ভাষায় আমাদের নেতাজিও একই কথা বলে গেছেন। তো সেই আদর্শগুলি যদি আমরা ভুলে যাই, বর্তমান যুগে খালি সবকিছু বড্ডালিকা প্রভায় যদি গা ভাসিয়ে দিই, কি করে হবে? বর্তমান জেনারেশনটা এমন হয়ে গেছে। আমি যতই বলি, কতটা শূন্য আমি জানি না, বাট আমার বলা করতে হবে, অ্যাজ এ টিচার, অ্যাজ এ গাইড আমি বলবোই, অবশ্যই বলবো, যাতে স্টুডেন্টরা যাতে ভালো হয়, সেটাই তো আমার লক্ষ্য। জীবনটা যেন আমরা প্রতিষ্ঠিত হয়, সেটাই তো আমার লক্ষ্য। আমার কি আছে, একটা ছেলে বড় হয়ে ডাক্তার হবে, আমার কিছু হবে, আমি কি ইনকাম করবো না? আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, সে আমার কাছে পড়ে আমি তাকে তৈরি করেছি হাতে করে, তবে সে ডাক্তারটা হয়েছে, সে আমার জন্য হয়েছে। আমার তো কোনো বেনিফিট নেই, আমি কি রকম টাকা ইনকাম করবো? আমার একটা মানসিক শান্তি যে আমার কাছে পড়ে হয়েছে, এইটাই, আর তো কিছু না। তো স্যার, একজন ধরেন কোনো বাংলা মিডিয়ামের স্টুডেন্টস রয়েছে, ঠিক আছে, তো বাংলা মিডিয়ামের স্টুডেন্টস যারা রয়েছে, তারা কি করে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের সঙ্গে কম্পিট করতে পারবে? কারণ আমরা এখন দেখতে পাচ্ছি যে, মানে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টস হয়তো বেশি নিট ক্র্যাক করছে, বা বেশি হয়তো আইআইটি যারা রয়েছে তারা ভর্তি হচ্ছে আইআইটিতে, তো কি করে কম্পিট করবে ওদের সাথে? আর একটা কথা হচ্ছে স্যার, ওরা যেহেতু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা কি করে, মানে ছোট থেকেই তারা নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে, ঠিক আছে, তো সেইভাবে কি করে কম্পিট করতে পারবে? ভ্যালিড প্রশ্ন করেছে রাজীব। সেটা হচ্ছে যে, ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট বেঙ্গলি স্টুডেন্টদের তফাৎ থাকে, আগে এটা বলি। ব্রেনে তফাৎ নেই, আইকিউ লেভেলে তফাৎ নেই, গ্রামার সবার সমানই আছে। টেনাসিটি, পেশেন্স, এই যে টার্মগুলো ইংলিশে বলি, এই জিনিসগুলো বেঙ্গলি স্টুডেন্টদের অভাব। এগুলো নিজেদেরকে তৈরি করতে হবে। এর জন্য গার্জেনদের কিছু করে না। গার্জেন কি করবে? তোমার তো যথেষ্ট বড় হয়েছে, 11 বছর, মানে ইউ আর গেটিং অ্যাডাল্ট, 17-18 বছর বয়স হয়ে চললো, আর কে কি বলবে? ইংলিশের স্টুডেন্টদের একটা ব্যাপার থাকে, ওরা ক্লাস 9 থেকে নিজেকে ওইভাবে প্রস্তুত করে মেন্টালি, যে আমাকে একটা জিনিস ক্র্যাক করতে হবে। সেটা নিট হতে পারে, বা আইআইটি হতে পারে, বা কোনো জয়েন্ট মেন্সে বড় ইঞ্জিনিয়ারিং পোস্ট হতে পারে, বা ওই যে বললাম বায়োটেকে পোস্ট হতে পারে। আমাকে একটা বড় কিছু অ্যাচিভ করতে হবে। ওই পড়বো ওরকম ভাবে করলে হবে না। বা আমি বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করবো, একটা হাতে গ্যাজেট পেয়েছি বলে সারাদিন ইনস্টাগ্রাম করবো, হোয়াটসঅ্যাপ চ্যাট করবো, ঘুরে বেড়াবো, ওটা করলে হবে না। পড়বো, তার সঙ্গে সঙ্গে, হ্যাঁ ঠিক, যদি বলে আমি এসব করে ভালো করছি, রেজাল্ট করছি, তাতে আমার কিছু বলার নেই। সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট তো ব্রিলিয়ান্ট নয়, তাদের তো স্টুডিয়াস হতে হবে। সবাই তো নর্মাল আইকিউ নেই, সবাই জন্মেছে। সেক্ষেত্রে আমি ইংলিশ স্টুডেন্টদের মধ্যে আমি দিয়ে দেখি, আমি তো পড়াই, যে ওদের মধ্যে একটা পেশেন্স, টেনাসিটি রয়েছে, আমাকে একটা জিল, যাকে বলে জিল রয়েছে, আর জেদ পেতেই হবে, এইটা বেঙ্গলি স্টুডেন্টদের কমে গেছে। আমি কি করি, আমি ক্লিয়ারলি বলছি, আমার যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে আমি ঢুকিয়ে দিই জেদটা, আমি ওদের এমন ভাবে মোটিভেট করি যে ওরা যাতে ভবিষ্যতে এইভাবে এগোতে পারে। এবার দেখো, একটা ব্যাচের মধ্যে 30 জন পড়ছে, 30 জনে তো মোটিভেট কোনদিন হতে পারে না, হাতে 5টা সমান না, কিন্তু ওখান থেকে যদি আমার 5 জনে মোটিভেট হয়, আমার সেটাই লাভ। 5টা ছেলে মেয়ের আমি জীবন তৈরি করে দিলাম, তারা সেই মোটিভেশন নিয়ে তারা এগিয়ে যাবে। তারা সবাই ডাক্তারি হবে তার মানে নেই,
তারা হয় প্যারামেডিক্যাল, নয় ডেন্টাল, বা কেউ আইআইটি, ইঞ্জিনিয়ারিং, বা কেউ বায়োটেকনিক বাইরে পড়তে চলে গেল, কেউ ফরেন চলে গেল জেনেটিক্স পড়ে নিয়ে, সে জীবনে প্রতিষ্ঠিত হলো। সেই 5 জনই হবে আমার সোনার ফসল যেটাকে বলবো। তো এই জিনিসটা কিন্তু খুবই দরকার, এটা আমি করি। তো বেঙ্গলি স্টুডেন্টদের মধ্যে একটু মোটিভেশন অভাব আছে, মানে ওরা সেলফ মোটিভেশন নিজেরা পায়ও না। ইংলিশ স্টুডেন্টরা সেলফ মোটিভেশন করে, জেদ্দা নিয়ে আসে, জেদ্দা আনতে হবে। আমি বলি জেদ্দা তোমাদের প্রত্যেককে আনতে হবে, সেলফ মোটিভেট হতে হবে। সবাই তো আমার কাছে পড়ছে, অন্য জায়গায় পড়ছে, তার মোটিভেট নিজেকে নিজেই করতে হবে। সবসময় স্যারেরা মোটিভেট করতে পারে না, স্যারেদের একটা ব্যস্ততা থাকে, স্যারেদের একটা জীবন আছে, লাইফ আছে, সবসময় হয় না। আমি কি সবসময় পারি? যখন পারছি আমি করে দিচ্ছি অবশ্যই। তো এই জিনিসটা এগোতে হবে। কিছুই না, তোমরা যা ওরা আহামরি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টরা কি ইংরেজি বেশি পারবে, তোমরা পড়াটা কোনো মানে হলো? আরে ওরা স্পোকেনটা একটু বেশি পারে। তো তোমার পরীক্ষাতে স্পোকেন দেখছে না, তো রিটেন পরীক্ষা, স্পোকেনটি দেখতে যাচ্ছে তোমার। তো সেক্ষেত্রে কোনো ভয় পাওয়ার কিছু নেই যে ওরা বেশি কিছু আমরা জানি, এরকম কিচ্ছু নয়। ওরাও যা জানে তোমরা তাই জানো। ওকে, তো এটা নিয়ে কোনো অসুবিধা কিছু নেই। এবার একটা আমি বলি, যেহেতু আমার বায়োলজি সাবজেক্ট, নিট পরীক্ষার ক্ষেত্রে এই যে বললাম প্যারামেডিক্যাল তোমরা পাবে বা ডেন্টাল বা এমবিবিএস, আর কোনো ভয়ের কারণ নেই। এখন কিন্তু নিট পরীক্ষার কোশ্চেন বেঙ্গলিতে হচ্ছে, মানে ইংলিশের সঙ্গে সঙ্গে বাংলা থাকছে, দুটো অপশন দিচ্ছে। একটা সময় ছিল ইংলিশে পরীক্ষা হতো, এই 2 বছরের পরীক্ষা হচ্ছে ইংলিশের সঙ্গে বেঙ্গলি অপশন কিন্তু ছিল। তাহলে সেই ভয়টার কিছু নেই, তোমরা বাংলা অপশন পেয়ে যাচ্ছ, তোমরা বাংলা দেখে উত্তর করবে। এবার বলি কি, বেশিরভাগ স্যার শুনবে ইনস্টিটিউটে বা সব জায়গায় ইংলিশে পড়া, কেন পড়া? নিটের যে বইগুলো একটু তো হাই লেভেলের বই, ওখানে বেশিরভাগ ইংলিশে বইগুলো পাওয়া যায়। তো সেই জন্য স্যার ইংলিশে পড়া, কি আর করবে, ওটাকে বাংলা ট্রান্সলেট করে আবার পড়াবে। কিন্তু আমি কি করি, আমি বলছি স্পেশালি বাংলা স্টুডেন্টদের জন্য ইংলিশের সঙ্গে একটু বাংলা ট্রান্সলেটটা করে দিই, আমি বলে দিই। কারণ অনেকে বুঝতে পারে না, ধরতে পারে না। এই পরীক্ষা নিচ্ছে ইংলিশে, সেই সময় কিন্তু বাংলা আমি একটু বলে দিই, কারণ বাংলা স্টুডেন্ট ধরতে পারে, ইংলিশ ধরতে পারছে। তো আমি করে দিই, এটা স্যারের দায়িত্ব। সব স্যারদের আমি বলবো এটা উচিত করে দেওয়া উচিত। আমি করছি বলে অন্য স্যার করছে কি আমি সেটা জানি না, করা উচিত, কারণ ওরা নাহলে ধরতে অসুবিধা হয়। কিন্তু পড়তে হয় ইংরেজিতে, কেন? সব বইগুলো ইংরেজিতে, লেখানো ইংরেজিতে। তবে কি আমি করি ইংলিশে বাংলা করিয়ে দিই, কারণ যেহেতু বাংলা কোশ্চেন আসছে, তাহলে এখন আর সেই ভয়টা নেই, বাংলা কোশ্চেন থাকছে। ইংলিশে যদি বুঝতে না পারে বাংলা দেখে নেবে, ক্র্যাক করে যাবে। ইন ফিউচার তুমি যদি হায়ার স্টাডিজ করতে যাও তখন তো ইংলিশটা তো লাগবে। এই যে কথাটা বললে, দারুণ কথা বললে, এই যে হায়ার স্টাডি করবে কলেজ লেভেল থেকে বাংলার বনে, সায়েন্সে কোনোদিন বাংলা হয় না। হ্যাঁ, হিউম্যানিটিস বা আর্টসে হতে পারে, সায়েন্সে হয় না। পোস্ট গ্রাজুয়েশন তো ছেড়ে দাও, পিএইচডি ছেড়ে দাও, এতে হয় না। সেক্ষেত্রে ইংলিশ তো লাগবেই। আমি তাদের বলি, তোরা এখন বাংলা পড়ছিস, আর 2 বছর পর এলিমেন্ট হয়ে গেলে কি করবি? ইংলিশ তো পড়তেই হবে, একদম অবশ্যই লাগবে। তো এখন থেকে তুমি যদি কিছুটা করে মানে ধরো ইংলিশটা, ঠিক আছে, 1 বছর 2 বছর করতে করতে দেখলে সেই সময় তোমাদের ইংলিশটা আয়ত্তে চলে আসবে। মানে এমনি না যে তোমরা এখন পুরোপুরি বাংলা পড়ছো, হুট করে তোমার কলেজ যখন গেলে পুরোপুরি ইংলিশ। আমি যেটা করি কি, আমি যখন পড়াই ওদের কিছু টার্ম ইংলিশে শিখি। হ্যাঁ, টার্ম গুলো শিখলে কাজ দেয়। সেন্টেন্স দরকার নেই, সেন্টেন্স বাংলাতে করবি, এইটা টার্মটা ইংলিশ লিখে নেন, লেখাই ইংলিশটা লিখে নেই, কাজে লাগবে পরে গিয়ে। কারণ আমাদের স্যাররা যে পেয়েছিলাম না, তারা এরকম ভাবে করাতো, তবে আমার শিখেছি। বর্তমান যুগে এটা হয় না, বা স্টুডেন্টরা নিতে চায় না, স্যারদের বলে স্টুডেন্টরা পড়তেও চায় না, কিন্তু আমি জোর করে পড়াই, শেখ এটা, তবে কি শিখ। আর যেখানে রাজীব আমি একটা এক্সট্রা বলবো, আমি স্কোপের সময়টা বলা হয়নি, আরেকটা স্কোপ সম্বন্ধে বলছি, আমার এই মুহূর্তে খেয়াল করলো। সবসময় নিট বা বায়োটেকনিক বলতে লাভ নেই। ধরো কিছু অ্যাভারেজ স্টুডেন্ট আছে বা ভালো স্টুডেন্টই আছে, যাদের ইচ্ছা হচ্ছে আমরা নার্সিং পড়বো। আমি মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে প্রত্যেকটা মেয়েদের এই মুহূর্তে খুবই ইচ্ছা তারা নার্সিং পড়বে। আমি যেটা শুনছি, প্রত্যেকটা স্টুডেন্ট আমাকে এসে বলছে তারা, আমি তো জেন পাসটাও পড়াই, নার্সিং এর পরীক্ষার নাম হচ্ছে জেন পাস। আমি তো নিটের সঙ্গে সঙ্গে জেন পাসের এটা সিলেবাসটা কভার করাচ্ছি। তো আমার কাছে অনেক জেন পাসের স্টুডেন্ট আছে নিটের সঙ্গে সঙ্গে, তাদের কিন্তু টার্গেট নার্সিং। তাদের জন্য আমি বলবো যে নিটের যা পড়াচ্ছি তার যদি তোমরা 50% কভার করতে পারো, জেন পাস পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আমি এমন ভাবে পড়াই তোমাদের 100% কভার করাচ্ছি, কিন্তু তোমরা যদি আমরা বলছি তোমাকে তো চাপ নিতে হবে না, তোমাকে 50% কভার করা, আমি বলে দেবো কোন জায়গাটা কভার করতে হবে। পড়তে পড়তেই আরামসে নার্সিং পেয়ে যাবে। নার্সিংটা এমন কিছু কঠিন না, মানে নিজের হাফ জেন পাস। হ্যাঁ, তুমি বলে আমি কিছু পড়বোই না, শুধু উচ্চ মাধ্যমিক পাস দিয়ে বসবো, তাহলে হবে। একটু ক্লাস তোমার এন্ট্রান্সে আলাদা করে করতেই হবে, নাহলে হবে না। তো জেন পাস কিন্তু খুব ভালো বই। আমি মেয়েদের ক্ষেত্রে বলবো, তোমরা কিন্তু অনেকেই যারা ডাক্তারের দিকে যেতে চাইছো না, নার্সিংটার দিকে যাও, খুব দারুণ চাকরি, সরকারি জায়গা, দুর্দান্ত চাকরি, ভালো মাইনের চাকরি, হেড নার্স, মেট্রন, দুর্দান্ত চাকরি পাওয়া যায়। ডাক্তারের পরে তাদের স্থান এবং রেসপেক্টও প্রচুর, সেদিকটা তোমরা কিন্তু এগিয়ে, আমি বলবো জেন পাসের দিকটা। আর ছেলেরাও তো নার্সিং করে, ছেলেরা নার্সিংও করে, আমি জেন পাস ছেলেদের দিতে বলবো। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে নার্সিং এর আছে, তো সেক্ষেত্রে একটু পোস্টটা কম, আর কি যেমন ছেলেরাও দেবে, অসুবিধা দেবে, মেয়েদেরটা মেনলি ফোকাস, ছেলেরাও দেবে, অসুবিধা কিছু নেই। তো স্যার, কোনো স্টুডেন্টস রয়েছে সে ইন ফিউচার ডাক্তার হতে চায়, ঠিক আছে, তো কোন মানসিকতা নিয়ে সে ডাক্তারি পড়বে, বা ডাক্তার হয়ে যাওয়ার পরেও কেমন মানসিকতা নিয়ে এগোবে?
ডাক্তার দেখো একটা নোবেল প্রফেশন, রাইট। এত নোবেল মহৎ প্রফেশন আর পৃথিবীতে নেই। দুটো প্রফেশন নোবেল আছে, একটা টিচার একটা ডক্টর, দুটোই মহৎ, টিচার ডক্টর। তো দুজন দুদিক দিয়ে গিয়ে আছে। টিচার তো ছাত্র সমাজ তৈরি করে, দেশ তৈরি করে, টিচারের ডক্টর তৈরি করছে। তারপর তো ডক্টরের কাজ, কারণ সমস্ত মানুষকে, অসহায় মানুষ, বিশেষ করে গরিব মানুষ যাদের সামর্থ্য নেই, তাদের বাঁচানোর দায়িত্ব ডক্টরের হাতে। বর্তমান যুগে এটা আমি দেখছি, তুমি ঠিকই বলেছো, ডক্টররা কিন্তু সেই জিনিসটা আগের মতো মেনটেন করে না। তারা পয়সা পেছনে দৌড়াচ্ছে, তারা বড় লোকের সব চিকিৎসা বেশি করে করছে, বড় বড় নার্সিংহোম খুলছে, হ্যাঁ, বিভিন্ন করে চিকিৎসা করছে। আমার মনে হয় সেটা করা উচিত নয়। কারণ ডাক্তার সবার জন্য, ডাক্তারি পড়ছে সে সবার জন্য। সে তাকে ডাক্তারি পেশায় ধরতে গেলে তাকে একটা শপথ নিতে হয় যে আমি মানুষের সেবা করব, আমি মানুষের সেবা করব। সে যে মানুষ হোক, সে কি কত পয়সা দিতে পারছে আমি তার বিচার তাকে দেখবো না। আমি বলবো তার যে ডাক্তারি পড়বে, নতুন যে পড়তে চলেছে, তাকে প্রথম যেটা মানসিকতা এগোতে হবে, সেবামূলক কাজ করবো। আমি ডক্টর হওয়ার পর আমি আমার মানির পেছনে দৌড়াবো না, মানি আমার এমনি আসবে, টাকা আমায় দেবে, বড় লোকরা অবশ্যই দেবে, কিন্তু গরিব লোক দিতে পারছে না, তার আমার সেবাটা করতে হবে, শুধু শুশ্রূষা করতে হবে, সুস্থ করতে হবে, তবে তো ডাক্তারের সাফল্য, জীবনে সাফল্য আসবে। এবং এর জন্য তাকে কি করতে হবে, বি অনেস্ট। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এটা অনেকে এখন ভুলে গেছে, এটা আবার ফিরিয়ে আনতে হবে। অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। অনেস্ট যদি সে জীবন হতে পারে, তার চেয়ে ভালো ডাক্তার, তার চেয়ে ভালো মানুষ তো হতে পারবে না। তো ভালো ডাক্তার মানে একজন ভালো মানুষ হতে হবে আগে ডাক্তারি করতে বলতে। তাকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে অনেস্টি, একটা হচ্ছে সেবা। দুটো জিনিস করতে পারলে আশা করি তার মতো ভালো ডাক্তার হবে না। এবং তার ভবিষ্যতে নাম ছড়িয়ে পড়বে, যেরকম ডক্টর বিধান চন্দ্র রায়ের নাম এত কেন, জগৎজোড়া নাম। দুটো জিনিস তার মধ্যে ছিল। এখন রয়েছে দেবী শেট্টি। হ্যাঁ, দেবী শেট্টিও রয়েছে, অবশ্যই, একদম। তো বর্তমান দেবী শেট্টি যেটা রয়েছে, তাই মানে বড় বড় যে আগে যে অপারেশন গুলো হয়তো প্রায় লাখ লাখ টাকা অনেক কমে করে দেয়, এখন অনেক কমে, মিনিমাম একটা না দিলেই নয়, সেই খরচ উনি করে একদম। কিন্তু সেই ক্ষেত্রে তারা প্রফিট কামাচ্ছে। হ্যাঁ, সে তো প্রফিট তো করছে, প্রফিট করছে না, কিন্তু আবার মানে সেবাও হচ্ছে, সেবাও হচ্ছে, সবকিছু হচ্ছে। যখন হার্টের অপারেশনে একটা অন্য হসপিটাল 15 লাখ নেবে, উনি হয়তো 2 লাখে করে দিচ্ছে। 2 লাখে করে, সেটা কোথায় 15 না কোথায় 2, তাহলে মানুষ তো এফোর্ড করতে পারবে। দেবী শেট্টি নামটা ওখানে উঠে আসছে বর্তমান যুগে। আগেকার যুগে যেন বিধান চন্দ্র রায় ছিলেন, দেবী শেট্টি, ঠিকই কথা, একদম। এবং আরেকটা জিনিস আছে, মানে যারা একদম গরিব তাদের তো ফ্রিতেও করে দেয়। এইটাই হচ্ছে দরকার, এটাই দরকার, কিন্তু এটাই বলতে যার যেমন সামর্থ্য সে সেইভাবে দেবে। একদম একদম। তবে তো ডাক্তাররা সাফল্য, ডাক্তাররা যে মহৎ উদ্দেশ্য সবাই সফল হয়েছে। টিচার যেরকম, টিচারের ক্ষেত্রে সেই একই জিনিস। আমি নিজে বলছি, আমি আমার কোচিং সেন্টারে, আমার সেন্টারে অনেক স্টুডেন্টের তো ফিজ আমি কমিয়েও দিই, মুখোমুখি করে দিই। কি করতে দিতে পারে না অনেকে, আমাকে সে ডায়েট বলে আমি কি করবো, ঠিক আছে যতটা পারবেন দেবেন, আপনাকে আমি প্রেশার দিচ্ছি না। অনেককেই বলি, সেটা নিজের ক্ষেত্রে হোক এমনি ক্ষেত্রে, অনেকে এরকম আছে। ভালো ভালো যারা স্টুডেন্টস, অবশ্যই স্টুডেন্টকে আমি দেখবো, সেই ধরো আজে বাজে বদমাশি করছে, হেলাফেলা স্টুডেন্ট, তাকে তো আমি বলবো না। তার মধ্যে নিজস্ব খিদে চাহিদা আছে, সে পড়তে চায়, সে জীবনে কিছু হতে চায়, বড় হতে চায়, সে টিচারকে রেসপেক্ট করে, তবেই আমি সেটা দেখি। সেটা তো আমি জাজ করবো না, আমি তো টিচার। সেরকম ডক্টরের ক্ষেত্রে তার একটা মহৎ জিনিসটা হওয়া দরকার। আর আমি তো সবসময় বলি, ডাক্তার যেমন জীবন বাঁচায়, যেমন স্যারেদের মতো টিচার হয়েছে, তার হয়তো একটা জেনারেশনকে বাঁচায়। ঠিক আছে, তো দুজনেই বাঁচায়, অবশ্যই পার্সপেক্টিভটা দুজনেই সেম পার্সপেক্টিভ একটু আলাদা আলাদা। ব্যাস। আর স্যার লাস্টে আপনি যদি হয়তো কোনো অভিভাবকও দেখছে ভিডিওটা, তো কোনো কিছু বলতে চাইবেন? অভিভাবকদের ক্ষেত্রে আমি অত কিছু বলতে চাই না, তবে আমি এইটুকুনি বলবো, কারণ তারা আমার থেকে অনেকেই বয়সে বড়, আমার সেই এখন এজটা আসেনি। তো যাই হোক, তো আমি এটা বলবো অ্যাজ এ টিচার, আমি বলছি অ্যাজ এ টিচার, আমি বলছি আমার যে এক্সপিরিয়েন্সে 18 ইয়ার্স, 18 বছর এক্সপিরিয়েন্সে, যেটা আমি একটু বলছিলাম যে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের মোটিভেশনের একটা অভাব, সেলফ মোটিভেশন। গার্জেনদের আমি একটাই বলবো, তারা যেন তাদের ছেলে মেয়েদের একটু মোটিভেটটা করে, যে বাবা তোকে পেতেই হবে জিনিসটা, তুই চেষ্টা কর, সঙ্গে আমি আছি। তুই বিদেশ যাবি, তো খরচা আমি দেবো। তুই দিল্লিতে পড়বি, খরচা আমি দেবো। তুই ডাক্তারি পড়বি, তুই IIT পড়বি, খরচা আমি দেবো। কিন্তু পড়, তুই চেষ্টা কর, তুই পড়। তুই পড়ার আগে কেন ভাবছিস আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না কেন ভাবছিস? তোর দ্বারাই হবে, তুই পড়। তাকে মোটিভেট করতে হবে। যে জিনিসটা আমি করছি সেন্টারে, এটা যদি কোনো বাবা মা করতে পারে, তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না। কারণ একটা ছেলে মেয়ে সে 11 12 পড়লে সে ছোট, টিচারের থেকে যতটা মোটিভেট হতে পারে, তার বাবা মার থেকে বেশি মোটিভেট হবে। এটাই বলবো, একটাই আপনাদের কাজ, ছেলে মেয়েকে পড়াশোনার ক্ষেত্রে, তার কোনো ক্ষেত্রে না বলে, পড়াশোনার ক্ষেত্রে মোটিভেটটা করুক। হ্যাঁ, সঙ্গে কেউ নাচ করছে, গান করছে, করুক, আমি ওটা বলছি না, সেটা তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, সে করুক। কিন্তু অনেক আছে নাচ গানের দিকে মন দিয়ে, বা খেলাধুলায় মন দিয়ে, ক্রিকেট খেলছি, পড়বো না, এটা করলে খুব মুশকিল হয়ে যায়। তো পড়াশোনাটার দিকে মোটিভেট করুন, তারই দেখুন ছেলেমেয়েরা হয়ে যায়। আর কিছু করতে হবে, আমাদের মোটিভেট করুন, পাশে থাকুন, আমরা পাশে আছি বাবা, হ্যাঁ রে মা তোর পাশে আছি মা, তুই এগিয়ে যা, ব্যাস। এইটা করতে পারলে কোনো ছেলে মেয়ে পিছিয়ে পড়তে পারে না। এবং আমি বলবো প্রত্যেকের ছেলে মেয়ের সম্বন্ধে খোঁজ রাখবে। 11 12 ছেলে মেয়েরা, আমি বললাম ওই যে দেখো আমরা বড় হয়ে গেছি,
এই যে বড় হয়ে গেছে জিনিসটা ভাবা খুব মুশকিল। আসলে বড় হয়নি, ছোটই আছে, মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বড় হয়ে গেছে, এই যে ভাবটা এলো না, অনেক কিছু খারাপ করে ফেলে। খারাপ বলতে আমি বলে দিচ্ছি নেশা আসক্তিতে পড়ে বর্তমান সঙ্গদোষই পড়ছে। আমি বলছি না সে নিজে হচ্ছে, তার সঙ্গদোষটা এমনই, সবসময় তো ভালো ছেলে মেয়ে থাকে না, কিছু তো থাকে যারা পড়াশোনা করবে না। সমাজ তো দুটো জিনিস মিলে ভালো খারাপ মিশিয়ে আছে, সেরকম এডুকেশনে ভালো খারাপ মিশিয়ে আছে। আজকে যদি 30 জন ছাত্রের মধ্যে 20 জন ভালো হয়, 5 জন এভারেজ হবে, 5 জন কিন্তু তারা পড়াশোনা কোনোদিনই করবে না, তারা জাস্ট এমনি দল বাড়াতে আসে, ফিরতে আসে, তারা কিন্তু বাকিদের খারাপ করার চেষ্টা করবে। সেটা বাবা মার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে আমার ছেলে মেয়ে কার সঙ্গে মিশছে, খোঁজটা নিতে হবে। কারণ এই সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, আমরা সবাই জানি। যেই অসৎসঙ্গে পড়বে তখন কিন্তু প্রথমেই যেটা খারাপ হবে, তাদের চরিত্র খারাপ বলতে আমি অন্যদিকে বলছি না, নেশার দিকে, তারা আসক্তির দিকে গিয়ে পড়বে। প্রথমেই তারা সিগারেট বিড়ি শুরু করে অ্যালকোহল ধরবে, এবং যদি খারাপ, আমি না মানে বলতে চাই না, হয়তো মাদকাসক্তি হয়ে যেতে পারে। এই বয়সটা খুবই খারাপ বয়স, উঠতি বয়স এটা। এখন থেকে কন্ট্রোল না করে কলেজে গিয়ে তো একদম আউট অফ কন্ট্রোল, এবং বাবা মার কন্ট্রোল থাকবেই না, বেলাগাম হয়ে যাবে একদম। তো এইটাই বলবো, মোটিভেশন ছাড়া একটু ছেলে মেয়েদের নজর দিতে হবে। কারণ অনেকেই আছে মানে কোথায় বেরিয়ে যাচ্ছে, স্কুল বাঙ্ক করে চলে যাচ্ছে, বা বাড়ির মধ্যে কিছু একটা ছাদে বসে কিছু করছে, বা বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে, হ্যাঁ যাচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি, তো ঠিক আছে, ঘুরতে গিয়ে কি করছে এটা কিন্তু আমরা জানি না। অন্যজনের মুখে পড়ে খবর পাবো, তখন অনেক দেরি হয়ে যাবে। তো এই খবরটা রাখা দরকার, এটাই বলবো, আর কিছু আমি বলতে চাই না। তারা যথেষ্ট জ্ঞানী মানুষ, তবে গার্জেনরা, বাবা মারা, তারা বুঝে শুনে ছেলেমেয়েকে পড়াচ্ছে, বাকিটা তারা নিজেরা বুঝবে। তো স্যারের বক্তব্য তো আপনারা শুনেই নিলেন, ওকে। অ্যান্ড আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা যদি অ্যাজ এ টিচার হিসাবে এই ইউটিউব চ্যানেলে পডকাস্ট করতে চান, বা আপনার যদি কোনো কোচিং সেন্টার থাকে, যেটা ছোট হতে পারে, বা কোনো হয়তো বড় ইনস্টিটিউট রয়েছে, ওকে, এডুকেশন ইনস্টিটিউট, তো সেগুলো যদি ব্লগ করাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। অ্যান্ড কি বলো স্যার, আজকের জন্য এতটাই রাখি তাহলে। হ্যাঁ, নমস্কার। নমস্কার। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন নিজের সমস্ত বন্ধু বান্ধবের সঙ্গে, এবং এই ধরনের বিভিন্ন স্যারেদের সঙ্গে পডকাস্টিং এবং বিভিন্ন এডুকেশন ইনস্টিটিউটের ভিডিও ব্লগ দেখতে অবশ্যই কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। তো দেখা হচ্ছে পরবর্তী এমনি একটি ভিডিওতে। আজকের জন্য এতটাই। জয় হিন্দ।